ভার্সিটিতে এসে এভাবে যে সবার কাছে হাসির পাত্রী হয়ে যাবে সেটা বুঝতে পারলে লাবণ্য আজকে আসতো না। সবাই কিরকম মূলার মতো দাঁতগুলো বের করে রাক্ষস আর রাক্ষসীদের মতো হাসছে। লাবণ্যের ইচ্ছে করছে একটা একটা করে সবার সব দাঁত তুলে নিয়ে বুড়ি গঙ্গায় ফেলে দিতে। আর ওর বান্ধবীদের দেখে মনে হচ্ছে মির্জাফরের মতো মজা নিচ্ছে। লাবণ্য মনে মনে ঠিক করে নেয় ওদের কান ধরে উঠবোস না করালে ওর নামও ঈশিতা জাহান লাবণ্য নয়। মনে মনে এসব বকবক করছে আর হাঁটছে মেয়েটি। ভাবছে বাড়িতে যাওয়া ছাড়া তো উপায় নেই, কিন্তু এই অবস্থায় বাড়িতেই বা যাবে কিভাবে। মেয়েটির নাম লাবণ্য, পুরো নাম ঈশিতা জাহান লাবণ্য। সবার কাছে সে লাবণ্য নামেই পরিচিত, তবে বন্ধু বান্ধবীরা তাকে লবণ বলেই খেপায়। লাবণ্যরা 3 ভাই বোন, সে পরিবারের ছোট মেয়ে। বাবা একটা বেসরকারি অফিসে চাকরি করেন, আর বড় ভাইয়া একটা ফার্মা কোম্পানিতে কেমিস্ট হিসেবে আছে। ওর মা গৃহিণী আর বোনের বিয়ে হয়ে গেছে। তারা ধনী নয়, কিন্তু উচ্চ মধ্যবিত্ত। তাদের পরিবারে টাকা পয়সার সাথে সাথে ভালোবাসারও অভাব হয় না। পরিবারের ছোট সদস্য হয়, আদরে আদরে একদম বাদর হয়ে গেছে সে। লাবণ্য সম্পর্কে বাকি তথ্য না হয় গল্পের মধ্যেই দেওয়া যাবে। তার আগে আজকের ঘটনাটা বলা যাক। আজকে ওদের ভার্সিটিতে নতুন টিচার জয়েন করার কথা। উনি নাকি ভীষণ হ্যান্ডসাম দেখতে, সেজন্য সবাই একটু বেশি পরিপাটি হয়ে ভার্সিটি যাবে, সেটাই স্বাভাবিক। লাবণ্যও সুন্দর একটা হালকা গোলাপি রঙের গাউন আর চুড়িদার পরে সাথে একটু হালকা সেজেছে। হিজাব পরা শেষ করে আয়নায় শেষবারের মতো দেখে নিজেই নিজেকে বলল, বাহ, তোকে তো আজ দারুণ লাগছে। দেখিস আবার স্যার যেন তোকে দেখে তোর প্রেমে পড়ে না যায়। এসব বলার পর আর একটু আয়নার সামনে ঢং করে ঘড়িতে দেখে আর 15 মিনিট আছে। ওর যেতে 10 মিনিট লাগবে, কিন্তু নতুন টিচারের জন্য একটু আগে বেরিয়ে পড়লো। বের হয়ে একটা রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে আসলো। রিক্সা ভাড়া মিটিয়ে হাঁটছে আর ভাবছে ওকে আজকে সুন্দর লাগছে তো, নতুন টিচার কেমন হবে দেখতে, ইত্যাদি ইত্যাদি। ভাবতে ভাবতে পা পিছলে একদম কাদার মধ্যে পড়ে গেল মেয়েটি। কাল রাতে যে বৃষ্টি হয়েছিল তাই ওর দেখে শুনে হাঁটা উচিত ছিল। ভাবতে গিয়ে তো তাই ভুলে গেছে। ওর শখের জামা সাজগোজ সব শেষ। লাবণ্য ভাবলো একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাবে। আজকে আর ওর ক্লাস করা হবে না ভেবে মন খারাপ করে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ থাকার পরেও যখন রিক্সা পেল না, তখন ভাবলো সামনে একটু এগিয়ে যাবে। কিন্তু আবার মনে হলো এই অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে গেলে তো ভার্সিটির মতন বাকি সবাই ওকে নিয়ে মজা নেবে। বাধ্য হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা কালো কার ওর সামনে দিয়ে চলে গেল, আর সামনে থাকা গতকাল রাতের বৃষ্টির জমে থাকা নোংরা পানি ছিটকে দ্বিতীয়বারের মতো লাবণ্য শরীর ভিজিয়ে দিল। এবার ওর সমস্ত রাগ ওই কারের মালিকের ওপরে চলে গেল। এমনিতে এই অবস্থায় যেতেও পারছে না, তার উপর একটা রিক্সাও আসছে না এদিকে। এখন তো আরো খারাপ অবস্থা হলো। হঠাৎ সামনে তাকিয়ে দেখলো ওকে ভিজিয়ে দেওয়া কারটা একটু সামনে গিয়ে দাঁড়ালো। গ্লাস নামানোর পর দেখা গেল সেখানে একটা ছেলে। লাবণ্য ভাবলো ব্যাটাকে আজকে কিছুতেই ছাড়বে না, ওকে ভিজিয়ে দেয় এত বড় সাহস বলে ওনার একদম সামনে গিয়ে দাঁড়ালো। উনি লাবণ্যকে দেখে হো হো করে হাসতে শুরু করলেন। হাসতে হাসতে বললেন, আরে আপনাকে তো সেই লাগছে, দাঁড়ান একটা ছবি তুলে নেই। বলে উনি ফোন বের করতে লাগলেন। এবার লাবণ্য আর নিজের রাগ সামলাতে না পেরে বলল, খচ্চর বেটা, আমাকে ভিজিয়ে দে। এখন আবার আমাকে দেখে পাগলের মতো হাসছে। হাসলে তো আপনাকে একদম হনুমানের মতো লাগে। হনুমানের যমজ ভাই আবার আসছে আমাকে নিয়ে মজা নিতে। আপনাকে আমি অভিশাপ দিলাম, আপনার কখনো বিয়ে হবে না। না না থাক, বিয়ে হবে, কিন্তু আপনার বউ আমার মতো এত লক্ষ্মী মেয়ে হবে না। একটা পেতনি, বান্দরনি, গুন্ডা আর শয়তানের হাড্ডি মেয়ে আপনার বউ হবে। লাবণ্যর একসাথে এত কথা শুনে উনি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছেন। উনি হয়তো বুঝতেই পারছেন না মেয়েটি ওনাকে এসব বলছে। তখন দেখলো একটা রিক্সা আসলো। লাবণ্য রিক্সায় উঠে বাড়ির দিকে রওনা দিল। বাসায় যাওয়ার পর আম্মু ওকে দেখে হাসতে হাসতে বলল, কি রে, তোর এই অবস্থা কেন? রাস্তায় কি কাঁধে দিয়ে গোসল করে আসছিস? আর তুই না একটু আগে ভার্সিটিতে গেলি, তাড়াতাড়ি আসলি যে। আম্মুর হাসি দেখে লাবণ্য রাগের পরিমাণ আরো বেড়ে গেল, আর ও ভ্যা করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, এখন তুমিও আমাকে দেখে হাসছো? আমি আর কথাই বলবো না কারোর সাথে। বলে লাবণ্য নিজের রুমে এসে বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে বের হলো। বিছানায় শুয়ে ফোন বের করে ফেসবুকে ঢুকে গল্প পড়তে লাগলো। এর মধ্যে অনেকবার আম্মু এসেছিল রুমে।
কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ও কোনো কথাই বলেনি। দুপুরে আম্মু অনেকবার খেতেও ডেকেছে, কিন্তু ও যায়নি। বিকেলে আব্বু আর ভাইয়া অফিস থেকে এসে আব্বুর থেকে শুনলো যে লাবণ্য রাগ করে আছে। আব্বু এসে ডাকতে লাগলো। ও তারপরেও যখন দরজা খুলছে না, তখন ভাইয়া এসে বলল, তুই বের হবি নাকি? কাল থেকে তোর ভার্সিটি যাওয়া বন্ধ করে দিব। এই কথা শুনে লাবণ্য তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। ভাইয়া ওকে দেখে মুচকি এসে বলল, এইভাবে কেউ রাগ করে না খেয়ে থাকে পাগলি মেয়ে? চল খেয়ে নিবি কিছু। বলে ওকে নিয়ে ডাইনিং এ বসে আম্মুকে নাস্তা দিতে বলল। রাতে শুয়ে শুয়ে লাবণ্য ভাবছে, আজকে তো নতুন টিচারের ক্লাস করাই হলো না, কাল একটু তাড়াতাড়ি ভার্সিটি চলে যাবে। পরদিন সকালে নাস্তা করে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিল, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে ও 7 মিনিট লেট করে ফেলেছে। তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকতে গিয়ে সামনে তাকিয়ে থেকে কালকে সেই ছেলেটা ক্লাসে দাঁড়িয়ে আছে। ওনাকে এখানে দেখে লাবণ্য তো অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। মনে মনে ভাবছে, উনি কি তাহলে আমাদের নতুন টিচার? উনি যদি আমাদের সেই নতুন টিচার হয়, তাহলে তুই আজকে শেষ লাবণ্য। তোকে আজকে ক্লাসে ঢুকতে দিবে না হয়তো। এই রে, যদি আবার ভাইয়ার কাছে আমার নামে বিচার দেয়, আমি কারোর সাথে ওরকম ব্যবহার করেছি যদি জানতে পারে, তাহলে তো ভাইয়া ভীষণ বকবে। লাবণ্য মনে মনে ভাবতে লাগলো। ভাবনা জগৎ থেকে বেরিয়ে মনে একটু সাহস সঞ্চয় করে বলল, আসতে পারি স্যার? লাবণ্যর কথা শুনে স্যার সহ সবাই ওর দিকে তাকালো। মেয়েটি এখনো জানে না ইনি ওদের টিচার কিনা। তবে ক্লাসে দেখে লাবণ্য ভাবলো, স্যার ছাড়া আর কি হবে। ওকে দেখে উনি ভ্রু কুচকে তাকালেন। হয়তো লাবণ্যকে উনি এখানে আশা করেনি, আর না হলে ওর কালকের ব্যবহারের কথা ভাবছেন। লাবণ্য তো মনে মনে আল্লাহকে ডাকছে আর বলছে, প্লিজ আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দাও। ওর ভাবনার মধ্যেই উনি বলে উঠলেন। আপনি এখানে? লাবণ্যর উত্তর দেওয়ার আগে দিশা, মানে ওর একটা মির্জাফর বান্ধবী বলল, স্যার, ও লবণ, আমাদের বান্ধবী। এই কথা বলেই ও জিভায় কামড় দিল, কারণ সবসময় বলতে বলতে স্যারকেও লাবণ্যর নাম বলে দিয়েছে। লাবণ্য ওর দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে দেখে ও অসহায় ফেস করে কান ধরে ছোট্ট করে সরি বলল। আর এদিকে স্যার লাবণ্যর দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, সিরিয়াসলি লবণ? আমার নাম লবণ নাকি মিস লক্ষ্মী মেয়ে? না না স্যার, আমার নাম লাবণ্য, ঈশিতা জাহান লাবণ্য। দিশা ভুল করে লবণ বলে ফেলেছে। স্যার তখন বলল, আই সি। ও হ্যাঁ, নতুন স্যারের নামটাই বলা হয়নি। ওনার নাম ইমতিয়াজ মাহমুদ কাব্য। দেখতে পুরোই হিরোদের মতন। গতকাল ঝগড়া করার সময় ভালোভাবে খেয়াল না করলেও আজ দেখে লাবণ্য পুরো ক্রাশ খেয়ে গেল। জিম করা বডি, গায়ের রং ফর্সা, গোলাপি ঠোঁট, সিল্কি সিল্কি চুলে স্টাইল করে হেয়ার কাট দেওয়া, লম্বায় 6 ফুট তো হবে। আর ওনার সবচেয়ে আকর্ষণীয় হলো ওনার ঘোলাটে চোখ। যে কেউ সেই চোখের দিকে তাকালে প্রেমে পড়ে যাবে। কালো শার্ট আর কালো প্যান্ট, সাথে কালো শু পরার কারণে ওনার সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেছে। ওকে ওনার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে কাব্য স্যার বললেন, আমাকে ওভাবে না দেখে এখানে কান ধরে দাঁড়িয়ে থাকো। তুমি যেহেতু 7 মিনিট লেট করে এসছো, তাই আজ তোমার শাস্তি হিসেবে পুরো ক্লাস কান ধরে এখানে দাঁড়িয়ে থেকেই করতে হবে। আমার ক্লাসে লেট করলে আমি কোনোভাবেই সেটা অ্যালাউ করবো না। ওনার কথা শুনে লাবণ্য ভয় পেয়ে বলল, ভুল হয়ে গেছে স্যার, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই আসতে লেট হয়েছে। এরপর থেকে আর হবে না স্যার। কালকের বিষয়ে কালকে দেখা যাবে। আপাতত আজকের ভুলের শাস্তি ভোগ করো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আর একটা কথা বললে একদম ক্লাসের বাইরে বের করে দেবো। স্যারের কথা শুনে লাবণ্য গাল ফুলিয়ে দাঁড়িয়ে থেকেই পুরো ক্লাস শেষ করলো। মন খারাপ করে পরের ক্লাস করবে না ভেবে ক্যান্টিনে এসে বসে পড়লো। এমন সময় সেখানে ওর সেই মির্জাফরের দলও এসে উপস্থিত হলো। সবাই মিলে ওকে সরি বলছে, কিন্তু লাবণ্য কারোর সাথে কথা না বলে চুপচাপ বসে আছে। চলুন তাহলে লাবণ্যর বন্ধু বান্ধবীদের একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া যাক। ওরা 7 জন মিলে একটা টিম। এই টিমের সবাই একে অপরের খুব ভালো বন্ধু। টিমে 4 জন মেয়ে আর 3 জন ছেলে। দিশা, বিনতি, রিমু, আকাশ, বাঁধন, সাকিন আর লাবণ্য, এই হলো ওরা 7 জন। এদের মধ্যে দিশার পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু অনেক মেধাবী আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। বিনতি হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে, তারপরে ওর মধ্যে কোনো অহংকার নেই। বিনতি দেখতে অনেক কিউট,
আর বোকা বোকা গোল গোল চশমা পরেন। রিমু বিনতির খালাতো বোন। রিমুর বাবা মারা যাওয়ার পর থেকে রিমু আর রিমুর মা বিনতিদের বাসায় থাকে। মেনলি রিমুর পড়াশোনার জন্যই থাকা। রিমু আর বিনতিকে দেখলে কেউ বুঝতেই পারছে না এরা আপন বোন নয়, এতটা মিল এদের মধ্যে। রিমুর গায়ের রং শ্যামলা, তবে দেখতে অনেক মায়াবী। আকাশের বাবা একজন বড় বিজনেসম্যান। ওদের ভার্সিটির অনেক খাতে উনি টাকা দিয়ে থাকেন। লাবণ্য শুনেছে এই শহরের নামকরা বিজনেসম্যানদের মধ্যে আকাশের বাবা একজন। বাঁধনের বাবা একজন উকিল। বাঁধনের মা নেই। উনি বাঁধনের বাবাকে ডিভোর্স দিয়ে কানাডা চলে গেছেন এবং সেখানে সেটেল হয়েছেন। তবে বাঁধনের সাথে ওর মায়ের যোগাযোগ আছে। উনি বাঁধনকে ওনার কাছে নিয়ে যেতে চান, কিন্তু বাঁধন ওর বাবাকে ছেড়ে যেতে রাজি না। আর সাকিল হলো টিমের সবচেয়ে ফাজিল মেম্বার। সবার সাথে ফাজলামি না করলে ওর পেটের ভাত হজম হয় না। লাবণ্য শুনেছে ওর পরিবারের সবাই রাজনীতির সঙ্গে জড়িত। সবশেষে লাবণ্যর একটু বিবরণ দেওয়া যাক, না হলে তো ওর সম্পর্কে জানা অসম্পূর্ণ থেকে যাবে। ও বেশ সুন্দর দেখতে, গায়ের রং ফর্সা, টানা টানা চোখ, হাঁটু পর্যন্ত চুল, লম্বায় 5 ফুট 6 ইঞ্চি। এই পর্যন্ত অনেক প্রেমের প্রস্তাব পেয়েছে লাবণ্য, কিন্তু মনের মতন কাউকে পায়নি বলে প্রেম করা হয়ে ওঠেনি। যাই হোক, পরিচয় পর্ব শেষ, এবার গল্পে আসা যাক। লাবণ্য রাগ ভাঙাতে না পেরে বিনতি বলল, আমরা তোর সব কথা শুনতে রাজি আছি লাবণ্য, তাও প্লিজ আর রাগ করে থাকিস না। ওর কথা শুনে লাবণ্য একটা শয়তানি হাসি দিয়ে বলল, সব করতে রাজি আছিস তো? সবাই একসাথে সমস্বরে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, তুই যা করতে বলবি আমরা তাই করব। তাহলে আমাকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রাখার জন্য কাব্য স্যারকে আমার সাথে মিলে জব্দ করতে হবে। নয়, হ্যাঁ। আমরা পারবো না বাবা, কাব্য স্যার ভীষণ রাগে। পারবি না? না না না, পারবো না। কাব্য স্যার বুঝতে পারলে আমাদের আস্ত রাখবে না। পারবি না তো ভালো কথা, আমার সাথে কথা বলতে আসিস না। আমি আজ থেকে তোদের কোনো বন্ধু নই। আরে লাবণ্য, কি বলিস এসব? আমরা রাজি, তোরাও রাজি, বল না লাবণ্যকে। সবাই তড়িঘড়ি করে একমত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোর কথাই রাজি। লাবণ্য শয়তানি হাসি দিয়ে মনে মনে বলল, এবার তো জমবে আসল মজা, কাব্য স্যার। লাবণ্যকে হাসতে দেখে সবাই জিজ্ঞেস করলো সে ঠিক কি করতে চাইছে। লাবণ্য রহস্যময় হাসি দিয়ে বলল, বলবো বলবো, সবই বলবো, একটু ধৈর্য ধরো বাবু। বাই দ্য ওয়ে, তোরা আমাকে আবার লবণ বললি কেন? সরি বোন, ভুল হয়েছে। তোর মাথার তার ছিঁড়ে গেছে আজকে। আজ আর কিছুই কইতাম না। আমার মাথার তার ঠিকই আছে, এবার তো কাব্য স্যারের মাথার তার ছিঁড়ে যাবে। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিল লাবণ্য। খাওয়ার পর ভাবলো একটু ঘুমানো যাক। যেই ভাবা সেই কাজ। 3 ঘন্টা ঘুমাবে, তাই 3 ঘন্টা পরের অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে থাকে বিকেল হয়ে গেছে। একটুখানি ফ্রেশ হয়ে আম্মুর কাছে গল্প করতে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে শুয়ে সে কালকের পরিকল্পনা নিয়ে একটু ভাবছিল। কাব্য স্যারকে যদি নিজের প্রেমে নাকানি চুবানি না খাওয়ায়, তাহলে ওর নামও লাবণ্য নয়। পরদিন সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসলো সে। 8:30টার সময় উঠে নাস্তা করে নিয়ে ভাবলো আর 1 ঘন্টা আছে, এখন থেকে রেডি হওয়া শুরু করে দেওয়া যাক। কালো রঙের একটা 1 পিস পরে সাথে একটা কালো জিন্স পরল লাবণ্য। একসাথে কালো পাথরের ব্রেসলেট আর অন্য হাতে কালো ফিতার ঘড়ি পরে নিল। চোখে কাজল আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক নিয়ে নিল। তারপর চুলগুলো একপাশে সিঁথি করে ছেড়ে দিল। কানে ছোট ছোট একজোড়া ঝুমকো পরে নিল। ওড়নাটা পরে নিয়ে আয়নায় আরেকবার দেখে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল মেয়েটি। ওর মির্জাফরের দল এখনো জানে না সে কাব্য স্যারের সাথে ঠিক কি করতে চাচ্ছে। ভার্সিটিতে পৌঁছে রিক্সা ভাড়া মিটিয়ে হাঁটতে লাগলো লাবণ্য। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওর তো এসবে কোনো মনোযোগ নেই। সে খুঁজছে কাব্য স্যারকে, আর খুব তাড়াতাড়ি পেয়েও গেল। মাঠের এক সাইডে দাঁড়িয়ে একজন স্টুডেন্টের সাথে কথা বলছিলেন তিনি। লাবণ্য ইচ্ছে করে ওনার একদম পাশ দিয়ে হেঁটে গেল, আর চোখে একবার তাকিয়ে দেখলো সবার মতো উনিও ওর দিকে হাঁ করে তাকিয়ে আছেন। ও না দেখার ভান করে ক্লাসরুমের দিকে চলে গেল। ওকে দেখে ওর পুরো মির্জাফরের দল একসাথে চিল্লিয়ে উঠল, আরে লবণ, এটা কি আসলেই তুই?
একদম নায়িকা সেজে আসছিস, ব্যাপার কি বলতো? তোরে দেখে নিশ্চিত আজকে প্রায় 100 ছেলে প্রেমে তো পড়বেই। কাহিনাটা কি বলতো? কাব্য স্যারকে নাকি জব্দ করবি, আর সেটা ভুলে তুই নিজে এরকম সাজগুজে চলে আসলি। হয়েছে হয়েছে, সবাই অনেক বলেছিস। আগে বল, আজকে আমাকে কেমন লাগছে? একদম দারুণ লাগছে তোমাকে। ভার্সিটির সবার চেয়ে আজকে তোমাকে বেশি সুন্দর লাগছে। তাহলে আমার প্ল্যানটা তোদের এখন জানানো দরকার। আমি আমার প্রেমে কাব্য স্যারকে একদম নাকানি চোবানি খাইয়ে ছাড়তে চাই। তোরা থাকবি তো আমার সাথে? কি, তোর মাথা ঠিক আছে তো লাবণ্য? কি বলছিস এসব তুই? ওদের কথা শুনে লাবণ্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা শুনেছিস তাই বলেছি। এত তো অবাক হওয়ার কি আছে? তাই তো বুঝলাম না। আমি পারবো না রে, কাব্য স্যার জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমরাও কেউ পারবো না, কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, তোদের কোনো হেল্প আমার লাগবে না। কালকের কথা মনে আছে তো? হেল্প করবি না তাহলে তোদের সাথে আমার বন্ধুত্ব শেষ। এইসব কি বলছিস লাবণ্য? যা ভাগ, তোরা কেউ আমার সাথে কথা বলতে আসবি না। আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, আমরা তোকে হেল্প করতে রাজি আছি। সত্যি হেল্প করবি তো, নাকি আবার এখন আমাকে এভাবে বুঝিয়ে পরে পিছু টান মারবি? না না, এবার আমরা সত্যি সত্যিই রাজি। লাবণ্য তখন সবাইকে বলল ঠিক কি করতে হবে। ওর কথা শেষ হতেই কাব্য স্যার রুমে চলে আসলেন। ওরা যে যার জায়গায় বসে পড়ল। উনি এসে প্রেজেন্ট নিতে শুরু করলেন। ওনার প্রেজেন্ট নেওয়ার মাঝখানে দিশা বলে উঠল, স্যার, আজকে লাবণ্যকে দেখতে কেমন লাগছে বলুন তো? আমরা সবাই মিলে বলছি ওকে অনেক সুন্দর লাগছে। সবাই ওর দিকে আজকে হা করে তাকিয়েছিল, কিন্তু সে আমাদের কারো কথাই বিশ্বাস করছে না। দিশার কথা শুনে কাব্য স্যার প্রেজেন্ট বন্ধ রেখে একবার লাবণ্যর দিকে তাকালেন। তারপর দিশার দিকে তাকিয়ে বললেন, এসব জিজ্ঞেস করার এটা কোনো সময়? এটা কি তোমাদের ক্লাসরুম মনে হচ্ছে না? কাকে কেমন লাগছে, কে কিভাবে এসছে, এসব কি তোমাদের ক্লাসরুমে বসে গবেষণা করতে হবে? আমার ক্লাস ভালো না লাগলে করবে না। আমি আসার আগে ক্লাস থেকে বেরিয়ে যাবে, কিন্তু ফার্দার আমি ওইসব ফাজলাম টলারেট করবো না। কথাটা সবাই মাথায় ঢুকিয়ে নাও। স্যারের কথা শুনে সবাই ভয়ে চুপ করে গেল। লাবণ্য আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ স্যারের ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষ করে ও মন খারাপ করে বসে আছে, কারণ এটা ওদের প্ল্যানের একটা অংশ ছিল। লাবণ্যকে মন খারাপ করে থাকতে দেখে রিমু বলল, দেখ দোস্ত, আমাদের মনে হয় এটা করা একদমই ঠিক হবে না। স্যার ভীষণ রাগী, দেখলি তো আজ কিরকম রিয়াক্ট করলো। তুই যাই বল না ভাই, আমরা আর তোকে এইসবে হেল্প করতে পারবো না। যদি আমাদের বাসায় এই বিষয় নিয়ে কমপ্লেন করে তাহলে তো ভার্সিটি আসাই বন্ধ করে দিবে। আমি তো আগেই বলছিলাম কাব্য স্যারের প্রচুর রাগ, ওনার সাথে ফাইজলামি করতে যাস না। আমার কথা তো শুনলে না, নিজেই তো আজ দেখলি সেটা। সবাই মিলে লাবণ্যকে বোঝাতে শুরু করলো যে এসব বাদ দিয়ে দিতে। ওরা অবশ্য জানে না মেয়েটি স্যারকে সেদিন ওসব বলেছে। মির্জাফরের দল জানতে পারলে ওকে তো জ্বালিয়ে খাবে। সবার কথা শুনে লাবণ্য নিজেও ভাবতে লাগলো যে এসব করে কোনো লাভ নেই। অযথা স্যারের রাগ খাওয়ার কোনো মানেই হয় না। আর তাছাড়া ভুল সে নিজেও করেছে, তাই এসব ভুলে যাওয়াই বেটার হবে। ওর ভাবনার মাঝে বিনতি বলে উঠল, আরে তোরা কি ভুলে গেছিস? আগামী পরশু কাব্য স্যার আসা উপলক্ষে আমাদের ভার্সিটিতে সম্বোধনা অনুষ্ঠান আছে। আরে তাই তো, লবণের এসব নিয়ে ভাবতে ভাবতে তো মাথা থেকে এটা একদমই বেরিয়ে গেছে। স্যার তো জয়েন করেছে 2 দিন আগে, তাহলে আগামী পরশু মানে কয়দিন পর স্যারের সমাবর্ধনা অনুষ্ঠান কেন রে? তুই তো স্যার যেদিন জয়েন করলো সেদিন ক্লাস করতে পারিসনি, তাই জানিস না। আমরা তো ভাবছিলাম হবেই না, কিন্তু আমাদের সিনিয়রদের এক্সাম চলছে, আজকে শেষ, সেজন্যই অনুষ্ঠান আগামী পরশু। ও আচ্ছা, বুঝলাম। তা তোরা কোনো প্ল্যান করিসনি? আমরা করিনি, তবে সিনিয়র আপুরা প্ল্যান করছে। মেয়েরা সবাই নীল শাড়ি পরবে আর ছেলেরা নীল পাঞ্জাবি। গান নাচেরও আয়োজন করছে। অনুষ্ঠানটা কাব্য স্যারের সম্বর্ধনা উপলক্ষে হলেও স্যারদের থেকে অনুমতি নিয়ে আমরা সবাই আমাদের মতো করে আনন্দ করব। আপুরা তো সেটাই বলল। স্যারদের থেকে আমরা অনুমতি নিতে যাব? না, বড় আপু আর ভাইয়ারা নিবে, আমার সাথে মজা করব। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু কালকেও কি ক্লাস হবে না? না রে, কাল ক্লাস হবে না। কাল সিনিয়ররা সবকিছু অ্যারেঞ্জ করবে, ডেকোরেশন করবে, আর অনুষ্ঠান কিন্তু সকাল 10টার মধ্যেই শুরু হবে।
আচ্ছা চল তাহলে আজকে বাসায় চলে যাই, আজ আর ক্লাস করতে ইচ্ছে করছে না। আচ্ছা চল, এখানে থেকেই বা তাহলে কি করব? এরপর ওরা ভার্সিটি থেকে বেরিয়ে পড়লো। কাব্য স্যারের বিষয়টা আর লাবণ্যর মাথায় আসেনি। অনুষ্ঠান নিয়ে সবাই অনেক এক্সাইটেড। পরের দিন মেয়েটি শুয়ে শুয়ে ফেসবুকে গল্প করছে, তখনই ওদের মেসেঞ্জার গ্রুপে রিমু মেসেজ করলো। কেউ কি আছিস? এই গ্রুপটাতেও ওরা 7 জনই শুধু আছে। বাকি ক্লাসমেটদের সাথে ওরা কথা বলে ঠিকই, কিন্তু এই 7 জনের ফ্রেন্ডশিপ একদমই আলাদা। লাবণ্য তখন ফেসবুকেই ছিল, তাই সাথে সাথে রিপ্লাই করলো। হ্যাঁ রে আছি, কিছু বলবি? আমি আর বিনতি ঠিক করেছি আমরা খোপা করে সাদা গাজরা পরবো মাথায়, আর তোকে আর দিশাকেও পরে আসতে হবে কিন্তু। কিন্তু খোপা কেন ভাই? খোপা করলে আমাকে মহিলা মহিলা লাগবে। তোরা কর, আমি করব না, যা। তোকে কি আমরা এমনিতেই লবণ বলি নাকি? এই জন্যই বলি। আরে ভাই, খোপা করলে তোকে কত কিউট লাগে জানিস। ছেলে হলে আমি সবার আগে তোর প্রেমে পড়তাম। আচ্ছা যা, কাল যদি সবাই তোর প্রশংসা না করে তাহলে আমাকে তুই নাড়া করে দিবি। থাক থাক, এত আর পাম দিতে হবে না। ফুলে আবার আকাশে উড়ে যাব, তখন আর অনুষ্ঠানে যাওয়াই হবে না। এত কিছু ভাবলাম, সব বৃথা যাবে। আকাশে যাস আর যেখানেই যাস, খোপা করে আসবি কিনা সেটা বল আগে, তারপর যেখানে খুশি চলে যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাব, খোপা করেই যাব। আর আমি তাহলে দিশাকেও জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। রিমুর সাথে কথা শেষ করে লাবণ্য দিশাকে একটা টেক্সট করে জানিয়ে দিল। তারপর অনলাইন থেকে বেরিয়ে আম্মুর সাথে গল্প করতে ওনার রুমে গেল। পরদিন সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠল লাবণ্য। ফজরের নামাজ শেষ করে ছাদে চলে গেল হাঁটাহাঁটি করতে। সকালের আবহাওয়াটা ভীষণ সুন্দর হয়, মনকে একদম রিফ্রেশ করে দেয়। চারিদিকে কোনো কোলাহল নেই, মনে হয় যেন ঘুমন্ত কোনো রাজ্য। গ্রামের মানুষ এর থেকেও সকালে ঘুম থেকে ওঠে, আর শহরের মানুষের অভ্যাসটাই আলাদা। সারা রাত নিজেকে অন্য কিছুতে ব্যস্ত রেখে দেরিতে ঘুমাবে আর উঠবে সকাল 10টার পর। কিছু মানুষ উঠলেও উঠেই নিজেকে কর্মক্ষেত্রে ছুটে চলে। এরকম নির্মল সুন্দর সকাল দেখা তাদের সময় কোথায়? এরপর রুমে এসে লাবণ্য আম্মুকে বলল, আমাকে 1 কাপ চা করে দাও না আম্মু। তোমার হাতের মিষ্টি চা দিয়ে আজকে সকালটা শুরু হোক, দিনটা ভালো যাবে তাহলে। মেয়ের কথা শুনে আম্মু মিষ্টি এসে বললেন, ভালোই তো কথা শিখেছিস দেখছি, দিচ্ছি, দাঁড়া একটু। আম্মু চা দিয়ে যাওয়ার পর লাবণ্যর মনে হলো একটু ফেসবুকে ঢু মেরে আসবে। চা খাচ্ছে আর ফেসবুকিং করছে, তখনই রিমু কল দিল হঠাৎ। রিসিভ করে লাবণ্য বলল, কি রে বল, কি খবর? তোকে একটা জরুরি কথা বলতে কল করলাম লবণ। আসলে সিনিয়র আপুরা বলছিল আমাদের মধ্যে থেকে কাউকে একটা কবিতা আবৃত্তি করতে। ওনারা নাম দেননি এখনো, তবে না করতে পারবো না আমরা, বলেছে করতেই হবে। আমাদের মধ্যে তো তুই অনেক ভালো কবিতা লিখিস আর আবৃত্তিও করিস, প্লিজ না করিস না, প্লিজ। আমি পারতাম না বোন, আমি তো শুধু কবিতা লিখে তোদেরকে শুনিয়ে আবৃত্তি করতাম। পুরো ভার্সিটির জনগণের সামনে আমারে দিয়া এইসব হইতো না, মাফ কর বোন। প্লিজ এমন করিস না, সিনিয়রদের কথা না শুনলে আমাদের পানিশমেন্ট দিবে সবাইকে। তুই আমাদের শেষ ভরসা, প্লিজ এমন করিস না। আচ্ছা আচ্ছা, সেজন্য এখন তোমাদের লাবণ্যের প্রয়োজন। যা ভাগ, আমি কোনো কবিতা টবিতা লিখতে পারবো না, ফোন রাখ। সোনা বান্ধবী আমার, প্লিজ রাগ করিস না। হ্যাঁ দেখ, তুই কবিতা না লিখলে না লিখতেই পারিস, তবে পানিশমেন্ট কিন্তু আমরা একা পাবো না, তুইও পাবি। ওরে ওরে, এখন আবার আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তাহলে ঠিক আছে, তোর একটা কবিতা শোনাই, দেখ কেমন হয়েছে। আমারে জোর করলে আমি কিন্তু একটাই আবৃত্তি করব। শোন তাহলে। আমি মীর জাফরকে দেখিনি, কিন্তু আমি আমার বন্ধু বান্ধবীদের দেখেছি। আমি হিটলারকে দেখিনি, কিন্তু আমি আমার ভার্সিটির কাব্য স্যারকে দেখেছি। আমি কোনো শান্ত লক্ষ্মী মেয়েকে দেখিনি, কিন্তু আমি আমার আমিকে দেখেছি। থাম ভাই থাম, তোর এসব দেখা দেখি হলে দয়া করে এবার থাম। তুই যদি কাব্য স্যারের সামনে কবিতা আবৃত্তি করতে পারিস তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা তোর আবৃত্তি করব না, তোর নামটা আমি দিয়ে দিচ্ছি। আবৃত্তি তো তোকে করতেই হবে, এখন কি আবৃত্তি করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। এবার রাখি, আর শোন, 9:30 যেন তোকে ভার্সিটি ক্যাম্পাসে দেখতে পাই। লাবণ্য হা করে একটা শয়তানি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বাই। ফোনটা কেটে দেখলো অলরেডি 8টা পার হয়েছে, তাই ফোন রেখে লাবণ্য আম্মুর কাছে চলে গেল। গিয়ে দেখে আম্মুর রান্নাবান্না একদম কমপ্লিট। মেয়েকে দেখে আম্মু বললেন,
টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। এরপর হালকা একটু নাস্তা করে ফ্রেশ হয়ে সাজতে শুরু করলো লাবণ্য। আম্মু ওকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। এরপর চুলগুলো খোপা করে তাতে একটা কৃত্রিম ফুলের গাজরা দিয়ে দিলেন। লাবণ্য হালকা একটু মেকআপ করলো, চোখে কাজল, হালকা লাল রঙের লিপস্টিক ঠোঁটে, কানে বড় বড় একজোড়া ঝুমকো পরলো, এক হাতে নীল রঙের কাচের চুড়ি, আরেক হাতে একটা ঘড়ি পরে নিল। বাস, সাজ কমপ্লিট। সাজ শেষ হওয়ার পর আম্মু ওকে দেখে বলল, ইস, মেয়েটা আমার কত বড় হয়ে গেছে, কারণ নজর না লাগে। আম্মুর কথা শুনে লাবণ্য হেসে বলল, আমাকে কেউ নজর দিবে না আম্মু, তোমার মেয়ে সবার দিকে নজর দেয়। পাগলি মেয়ে বলে হাসতে হাসতে আম্মু কিচেনে চলে গেলেন। লাবণ্য 9:10 আম্মুর থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আব্বু আর ভাইয়া সকাল 7টায় অফিসে চলে যাওয়ার কারণে সাজুগুজু করে দেখাতে পারল না মেয়েটি। ভাবলো রাতে পিক দেখাবে। যাই হোক, ভার্সিটি পৌঁছে দেখে শুধু দিশা এসেছে। লাবণ্য ওর কাছে গিয়ে বলল, চল না বনু, মির্জাফরের দলের বাকি সদস্যরা আসার আগে আমার কিছু সুন্দর পিক উঠায় দিবি। তুই আবার আমাকে মির্জাফর বললি লবণ? যা ভাগ, তোকে একটা পিকও উঠাই দিব না। দেখ, আমি কিন্তু তোকে মির্জাফর বলিনি, ওই দলের সদস্য বলেছি। তুই তো আমাকে আবার লবণ বললি, তাই তোর ভুল আমার ভুল কাটাকাটি, পরে ফলাফল শূন্য। এবার চল না প্লিজ। ওকে ভুলভাল বুঝিয়ে এক প্রকার টেনে একটা সুন্দর জায়গায় চলে গেল লাবণ্য। সে বিভিন্ন পোজ দিচ্ছে আর দিশা পিক উঠিয়ে দিচ্ছে। এরপর লাবণ্য ওকে কিছু পিক উঠিয়ে দিল। স্টেজের দিকে আসার সময় দেখলো একটা জায়গায় অনেকগুলো নীল আর সাদা রঙের বেলুন সাজিয়ে রাখা। লাবণ্য দিশাকে বলল, ওখানে একটা পিক উঠায় দে না আমার। বলে ওর দিকে তাকিয়ে পেছনে পিছচ্ছে লাবণ্য। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেল। আসলেও ধীরে ধীরে পিছালেও পেছনের লোকটা অনেক দ্রুত হাঁটছিলেন, তাই তাল সামলাতে না পেরে লাবণ্য একদম তার উপরে গিয়ে পড়ল। মেয়েটি পড়ে গিয়ে চোখ বন্ধ করে রাগ দেখিয়ে বলল, ওরে, কোন হনুমান আমাকে ফালাইয়া দিল রে? ও আম্মু গো, আম্মু গো, তোমার মেয়ের কোমরটা ভেঙে গেল গো। এবার তোমার মেয়েকে কে বিয়ে করবে গো? বলেই একা কান্না শুরু করে দিল লাবণ্য। অনেকক্ষণ পরেও কোনো শব্দ শুনতে না পেয়ে চোখ খুলে দেখে কাব্য স্যার ওর দিকে রাগি মুড়ে তাকিয়ে আছে। ও ভয় পেয়ে তাড়াতাড়ি করে উঠে এক পাশে দাঁড়িয়ে পড়ল। লাবণ্য বুঝলো না সবসময় ওর সাথে কেন এমন হয়। আজকেও না জেনে ওনাকে হনুমান বলল। আজকে বুঝে ওর কপালে শনি আছে। কাব্য স্যার উঠে দাঁড়িয়ে বললেন, এই মেয়ে, হাঁটার সময় চোখ দুটো কি হাতে নিয়ে ঘোরো? চোখে দেখতে পাও না? আর তুমি কি এখনো ছোট বাচ্চা? ভার্সিটি পুরো একটা মেয়ে বেলুন দেখে দৌড়াচ্ছে পিক ওঠানোর জন্য। পিছনে হাস্যকর না? স্যার, সরি স্যার। অ্যাকচুয়ালি সরিটা কিসের জন্য বলছো? আচ্ছা, তোমার মুখে সবসময় হনুমান শব্দটা কি লেগেই থাকে নাকি? সেটা অবশ্য তোমার ব্যাপার, কিন্তু আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে তোমার হনুমান মনে হয়? আমি কি দেখতে হনুমানের মতো? না না স্যার, আপনি তো দেখতে অনেক সুন্দর। বলে জিভে কামড় দিয়ে বলল, না মানে আমি আসলে আপনাকে দেখিনি স্যার, না দেখে ভুল করে ফেলেছি। এবার মতো মাফ করে দেন, আর কখনোই এমন ভুল হবে না প্লিজ স্যার। ঠিক আছে, এবার মতো মাফ করে দিচ্ছে। নেক্সট টাইম যেন আর এরকম ভুল না হয়। কাব্য স্যার চলে গেলেন। লাবণ্যকে গোমরা মুখে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা এসে বলল, মন খারাপ করিস না লবণ, জানিস তো স্যার ওরকমই। ওর কথা শুনে লাবণ্য তেতে উঠে বলল, তুই আবার আমাকে লবণ বলছিস? আরেকবার আমাকে লবণ বললে তো দাঁত ভেঙে আমি হাতে ধরিয়ে দিব। এরপর তোর ভবিষ্যৎ হাজবেন্ডের কাছ থেকে দাঁত ধার করে নিয়ে হড্ডি চিবাইস। বলে হনহন করে এসে লাবণ্য একটা চেয়ারে বসে পড়ল। ও মনে মনে ভাবল, যাক বাবা, আমি আবার কি করলাম? দোষ করলো সে নিজে, ঝাড়ি খাইলো কাব্য স্যারের, আর ঘূর্ণিঝড় হলো আমার উপর দিয়ে। এসব বলে দিশা ওর সাথে এসে বসলো। লাবণ্য ওর সাথে কথা না বলে ফোনটা বের করে কিছুক্ষণ আগের তোলা পিকগুলো দেখছে। হঠাৎ দিশার দিকে তাকিয়ে দেখলো ও ওর ফোনে কিছু দেখছে আর মিটিমিটি হাসছে। ওর ভাবভঙ্গি দেখে মেয়েটি মনে মনে ভাবলো, এ আবার কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে নাকি? তা সে হাবুডুবু খাক আর যাই খাক, তাতে আমাদের কি? নতুন করে আবার ট্রিট পাবো, এটাই এখন ভাবার বিষয়। ধীরে ধীরে ভার্সিটির সবাই এসে উপস্থিত হলো। টিচারদের জন্য সামনে বসার আয়োজন করা হয়েছে।
স্টুডেন্টরা পিছনে, দায়িত্বপ্রাপ্ত সিনিয়ররা তাদের কাজেই ব্যস্ত। এক এক করে লাবণ্যর মির্জাফরের দলও এসে হাজির। সবাইকে অনেক সুন্দর লাগছে। কাব্য স্যারও সবার মতো নীল পাঞ্জাবি পরেছেন, ওনাকে ভীষণ হ্যান্ডসাম লাগছে। সবার সাথে কথা বলতে বলতে লাবণ্যর মন খারাপ যেন কর্পূরের মতন উড়ে গেল। 10টা বাজতে অনুষ্ঠান শুরু হলো। দুজন সিনিয়র আপু আর ভাইয়া উপস্থাপনা করছেন। এরপর কাব্য স্যারকে একটা বুকে দিয়ে আর ব্যাজ পরিয়ে অভ্যর্থনা জানানো হলো। উনি পড়াশোনা নিয়ে কিছু কথা বলেন, ভবিষ্যৎ নিয়ে অনেক উপদেশ দিলেন। এরপর লাবণ্যদের ব্যাচের একটা মেয়ে নাচের জন্য স্টেজে চলে গেল। ওর নাম পূর্ণা, খুব ভালো নাচতে পারে। বিভিন্ন অনুষ্ঠানেই ওকে দেখা যায়, আর জেলা পর্যায়েও অনেকবার গিয়েছিল, আর পুরস্কারও জিতেছে অনেক। ওর নাচ সবারই অনেক ভালো লাগলো। সময়টা সবাই উপভোগ করছিল। পর্ণার নাচ শেষে সিনিয়র আপু অ্যানাউন্স করলো, এবারে আমাদের মাঝে এসে একজন তার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করবে। সে হচ্ছে আমাদের ভার্সিটির প্রথম বর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রী ঈশিতা জাহান লাবণ্য। তাকে দ্রুত স্টেজে আসার জন্য অনুরোধ করছি। অ্যানাউন্সমেন্ট শুনে ভয়ে লাবণ্যর গলা শুকিয়ে এলো। এবার কি হবে? লাবণ্য ভাবছে এতগুলো মানুষের সামনে কিভাবে নিজের লেখা কবিতা আবৃত্তি করবে। যদি অন্য কারো লেখা হতো তাও হতো, এখন ওর কবিতা যদি কারো ভালো না লাগে। এসব চিন্তায় মেয়েটি ঘামতে শুরু করে দিল। ভয়ে বুকের মধ্যে যেন ধক 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 করছে। ওকে বসে থাকতে দেখে বিনতি ওর দিকে চিন্তিত হয়ে তাকিয়ে বলল, তুই কি প্রস্তুতি নিয়ে আসিসনি লাবণ্য? সবাই অপেক্ষা করছে, প্লিজ যা না। আমার খুব ভয় করছে রে, হাত পা কাঁপছে। যদি আমার কবিতা কারো ভালো না লাগে? তুই অযথা চিন্তা করছিস, তুই তো অনেক ভালো লিখিস, দেখবি সবাই তোর লেখার প্রশংসা করবে। বিনতির কথা শুনে লাবণ্য মনে সাহস সঞ্চয় করে স্টেজে উঠল। তারপর উপস্থিত সবার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, সবাই আমার সালাম নেবেন। আমার নাম ঈশিতা জাহান লাবণ্য। আমি আজকে আপনাদের আমার লেখা ছোট্ট একটা কবিতা আবৃত্তি করে শোনাবো। এটা যেহেতু স্টেজে দাঁড়িয়ে আমার প্রথম আবৃত্তি, তাই আশা করছি ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। কথাগুলো বলে লাবণ্য ওর কবিতা আবৃত্তি শুরু করে দিল। আমি তো নই কারো স্বপ্নের রঙে আঁকা কোনো রঙিন প্রজাপতি, নয়তো দিঘির জলে ফুটে থাকা লাল পদ্ম ফুলটি। আমি তো নই আকাশ নীলে উঠতে থাকা সুখ পাখিটি, নয়তো রক্ত চোখার আগুন ঝরা রূপসী সেই কথাটি। আমি তো নই মেঘের পালক খোপায় পড়া কোনো শুভ্র পরী, নয়তো মেঘ পরীদের মতো কোনো এক স্বপ্নচারী। আমায় শুধু যার জন্য গড়েছেন বিধাতা, সে কবি, আমি তার প্রেমের কবিতা। কবিতা শেষ করে লাবণ্য ভয়ে ভয়ে দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। কাউকে কিছু না বলতে দেখে ওর ভীষণ কান্না পাচ্ছিল। ও মাথা নিচু করে স্টেজ থেকে নামার জন্য যেই পা বাড়িয়েছে, তখনই একটা হাততালির শব্দ শুনতে পেল। সামনে তাকিয়ে দেখে কাব্য স্যার দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। এরপর এক এক করে সবাই হাততালি দিতে শুরু করলো। খুশিতে লাবণ্যর চোখের কোণে জমে থাকা পানি গালে গড়িয়ে পড়ল। ও পেরেছে, ও সবাইকে খুশি করতে পেরেছে। এরপর লাবণ্য ওর জায়গায় এসে বসলো। সবাই ওকে ঘিরে বলতে লাগলো, তুই কবিতাটা কখন লিখলি রে লবণ? আমাদের তো শোনাসি নাই কখনো। এটা আমি কিছুদিন আগে লিখেছিলাম আমার ভবিষ্যৎ স্পেশাল মানুষটার জন্য। ইচ্ছে ছিল এটা আমি ওনাকেই শুধু শোনাবো, কিন্তু তোরা আর হতে দিলে কই? সকালে উঠে বলিস কবিতা লিখতে হবে। একটা কবিতা লিখতে কত সময় লাগে জানিস? অতটুকু সময় কিভাবে লিখবো? অতটুকু সময় কিভাবে লিখতাম? সেই জন্যই আমার ভবিষ্যৎ ওনার জন্য লেখা কবিতাটাই আবৃত্তি করতে হলো। এখন নতুন করে আবার ওনার জন্য লিখে রাখতে হবে। এখনো জীবনে একটা প্রেম করছিস? করিসনি তো? আর সেই তুই কিনা তোর ভবিষ্যতের জন্য কবিতা লিখে রাখিস? এখন হয়নি তো কি হয়েছে, কিছুদিন পর হবে, হবে তো একদিন, তাই না? এখন বেশি কথা না বলে অনুষ্ঠানে মনোযোগ দে। এরপর এক এক করে সব ইভেন্ট শেষ হয়ে গেল। মাঝখানে 30 মিনিটের জন্য টিফিন ব্রেক দিয়েছিল। ওরা ভার্সিটির ক্যান্টিনে খেয়ে নিয়েছে। অনুষ্ঠান শেষ হতে বিকেল 4টে বেজে গেছে। সারাদিন শাড়ি পরে থাকতে থাকতে ওরা সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। তাই অনুষ্ঠান শেষ হতেই দেরি না করে ওরা বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে দিশা সবাইকে বলল, গাইস, আজকে আমার পক্ষ থেকে সবার জন্য কিউট একটা সারপ্রাইজ আছে। রাতে সবাই অনলাইন আসবি, না হলে কিন্তু একদম মিস করে যাবি। সবাই একসঙ্গে বলল, আচ্ছা ঠিক আছে। লাবণ্য মনে মনে ভাবলো, মনে হচ্ছে দিশা ওনার প্রেমের কথা জানাবেন।
ম্যাডাম যেভাবে তখন মুসকি মুসকি হাসছিলেন, মনে হচ্ছে একদম পিছলে পড়ে গেছে প্রেমে। যাক, কাল তাহলে ট্রিটটা পাচ্ছি। এরপর সবাই বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো মেয়েটি। এরপর আম্মু ওর রুমে আসলো। লাবণ্য উঠে বসে আজকে সারাদিন যা যা হয়েছে সেসব গল্প করলো আম্মুর সাথে। এরপর আম্মু রাতের রান্নার জন্য কিচেনে চলে গেলেন, আর ও ফেসবুকে ঢুকে গল্প পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে ভাইয়ার কণ্ঠ শুনতে পেল লাবণ্য। ভাইয়া ওকেই ডাকছে। ও যাওয়ার পর ভাইয়া বলল, তুই নাকি শাড়ি পরেছিলি বুড়ি? আমি তো দেখতেই পেলাম না। পিক দেখা তো দেখি, তোকে কেমন মিষ্টি লাগছে। ভাইয়ার কথা শুনে লাবণ্য গাল ফুলিয়ে বলল, তার মানে আমি দেখতে মিষ্টি না ভাইয়া? শুধু শাড়ি পরলে আমাকে মিষ্টি লাগে? ভাইয়া ওর নাক টেনে মুচকে এসে বলল, তুই এমনিতেই অনেক মিষ্টি বুড়ি, একদম কিউটের ডিব্বা। শাড়ি পরলে তোকে এর চেয়েও বেশি কিউট লাগে। এবার তো দেখা। লাবণ্য এবার খুশি হয়ে ভাইয়াকে বলল, দাঁড়াও, আমার রুম থেকে ফোনটা নিয়ে আসি। বলে এক দৌড়ে রুমে চলে গেল। ফোন নিয়ে এসে সোফায় বসে ভাইয়াকে পিক দেখাচ্ছে। এমন সময় আব্বুও অফিস থেকে চলে আসলেন। ফ্রেশ হয়ে এসে আব্বুও ওদের সাথে যোগ দিলেন। অনেকক্ষণ একসাথে আড্ডা দেওয়ার পর ডিনার করে লাবণ্য রুমে আসলো। দিশা তো সবাইকে রাতে সারপ্রাইজ দেওয়ার জন্য অনলাইনে আসতে বলছিল। এতক্ষণ যেন সেটাও ভুলে গিয়েছিল। মনে হতে তাড়াতাড়ি করে ডাটা অন করে মেসেঞ্জার গ্রুপে ঢুকে যা দেখলো তাতে লাবণ্যর চোখ কপালে উঠে গেল। মেসেঞ্জার গ্রুপে ঢুকে লাবণ্য দেখে দিশা ওর আর কাব্য স্যারের পড়ে যাওয়ার একটা পিক গ্রুপে দিয়েছে। সকালে লাবণ্য কাব্য স্যারের উপরে পড়ে যাওয়ার পর এই দিশার বাচ্চা দিশা লুকিয়ে পিক উঠিয়েছে আর সবাইকে রসিয়ে রসিয়ে এটাও বলছে যে কিভাবে ও পড়ে গেছে আর কাব্য স্যার ওকে কি বলেছে। সবাই সেটা নিয়ে বিস্তর হাসাহাসি করছে। লাবণ্যর ইচ্ছে করছে গিয়ে দিশার নাকটা ফাটিয়ে দিয়ে আসতে। এখন তো দিশাকে ওর মির্জাফরের দলের সদস্য নয়, লিডার মনে হচ্ছে। তাহলে এই ছিল ওর সারপ্রাইজ। আর লাবণ্য ওর হাসি দেখে কি না কি ভেবে বসেছিল। ওরা যেহেতু এখন ওকে নিয়ে মজা নিতে রেডি হয়ে আছে, মেয়েটি কিছু বললে ওরা আরো বেশি জ্বালাবে ওকে। সেজন্য ও ওদের কিছু না বলে টুক করে অনলাইন থেকে বের হয়ে আসলো। আর আসার আগে দিশার দেওয়া ওর আর কাব্য স্যারের পিকটা গ্যালারিতে সেভ করে নিল। বিছানায় শুয়ে তখন থেকে বারবার পিকটা দেখছে লাবণ্য। কাব্য স্যারকে জুম করে করে দেখছে। পিকে লাবণ্য চোখ বন্ধ আর কাব্য স্যারের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তারপরেও পিকটা কেন জানি ওর ভীষণ ভালো লাগছে। পিক দেখছে আর কাব্য স্যারের কথা ভাবছে মেয়েটি। মানুষটা অতিরিক্ত রকমের সুন্দর, কারো এত সুন্দর হতে নেই, নজর লেগে যাবে না হলে। কিন্তু সবসময় কিরকম যেন গোমরা মুখে থাকে। হাসলে ওনাকে কত সুন্দর লাগে তা কি উনি জানেন? ওনার হাসি লাবণ্য দেখেছে সেই অনাকাঙ্ক্ষিত দিনে। প্রাণ খোলা হাসি ছিল, কিন্তু এরপর আর একদিনেও সৌজন্যমূলক হাসি ছাড়া ওনাকে হাসতে দেখেনিও। লাবণ্যর সামনে তো ওই সৌজন্যমূলক হাসি দেওয়াও মনে হয় বারণ। স্যারের বিষয়ে ভাবছে আর মেয়েটি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে যা সম্পূর্ণ অজানা ওর। কই, এমন অনুভূতি তো ওর আগে কখনো হয়নি। স্যারের কথা ভাবতেই বা আজকে ওর এত ভালো লাগছে কেন? নিজের ওপরে বা নিজে বেশ বিরক্ত হলো লাবণ্য। কাব্য স্যারকে নিয়ে এত ভাবার কি আছে? যে মানুষটার রাগ সারাক্ষণ নাকের ডগায় নিয়ে ঘোরে, তাকে নিয়ে ভাবতে ওর বয়ে গেছে। নিজের ভাবনার জন্য নিজেই নিজেকে ধমকে দিল মেয়েটি। ফোনটা রেখে এবার ঘুমের দেশে পাড়ি জমালো। এর মধ্যেই কেটে গেছে 3 মাস। এই 3 মাসে কিছু জিনিস ছাড়া বাকি সবকিছুই আগের মতোই আছে। ওদের 7 জনের বন্ধুত্ব, দুষ্টুমি সবকিছু একদম আগের মতোই আছে। তবে লাবণ্য ইদানিং নিজের মাঝে কিছু চেঞ্জ দেখতে পায়। এই কাব্য স্যারটা সবসময় ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। ওনার কথা না ভাবতে চাইলেও যেন ভাবতে হচ্ছে। মনে হচ্ছে যেন ভাবনা চিন্তাগুলো এখন আর ওর আয়ত্তেই নেই। সে যেন নিজের ভাবনাগুলো নিজেই ভেবে নিচ্ছে। আর কাব্য স্যারের কথা ভাবতে যে লাবণ্যর খারাপ লাগে তা কিন্তু না। ওর নিজেরও কেন জানি ওনার কথা সারাক্ষণ ভাবতে ইচ্ছে করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওদের পড়ে যাওয়ার পিকটা দেখা, কল্পনায় ওনার সাথে কথা বলা, এরা যেন লাবণ্যর প্রত্যাহিক রুটিনে পরিণত হয়েছে। এখন কাব্য স্যারের সামনে পড়লে যেন সব আড়ষ্টতা চেপে ধরে ওকে, চোখ তুলে তাকাতেও পারে না। মেয়েটি এত লাজুক কবে ছিল সেটাই মাঝে মাঝে ভেবে পায় না। এত লজ্জা আড়ষ্টতার মাঝেও
সবসময় মনে হয় ওই মানুষটার সাথে ওর প্রতিদিন দেখা হোক। ওনাকে একদিন না দেখলে মনের মাঝে অস্থিরতা কাজ করে। লাবণ্যর এই একপাক্ষিক কাজগুলোর কি নাম দেওয়া উচিত ও সত্যি জানে না। ভালোবাসা কি জানি বাবা, সত্যি হয়তো ভালোবেসেই ফেলেছে। আগে ওর মির্জাফরের দলের কেউ কাব্যসারীকে নিয়ে জ্বালালে খুব খেপে যেত, কিন্তু এখন সেটাও কেন জানি না ভীষণ ভালো লাগে। লাবণ্যর এই অনুভূতির কথা ও ছাড়া অবশ্য কেউ জানে না, মির্জাফরের দলের কেউ না। ও তো নিজেই নিজের অনুভূতি সম্পর্কে কিছুই বুঝতে পারছে না, ওদেরকে আর কি বলবে। অযথা আবার সবসময় এটা নিয়ে মজা নেবে, তার থেকে ওরা না জানায় ভালো। মাঝে মাঝে ওরা কিছু জিজ্ঞেস করলেও লাবণ্য ওদেরকে কিছু বুঝতে না দিয়ে অতি যত্নে সেটা এড়িয়ে যায়। আজ সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে লাবণ্য, তখনই আম্মু বললেন, লাবণ্য দেখ তো, সোনা কিসের ডেলিভারি ম্যানে আসছে। তুই কি কিছু অর্ডার করেছিলি? তোকে কেন জানি পার্সেল নিতে ডাকছে। আমি তো কোনো কিছু অর্ডার করিনি ভাইয়া, তাহলে কিসের পার্সেল? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ভাইয়া, একটু ভালো করে চেক করে দেখেন। আমার কোনো ভুল হয়নি ম্যাম, এই দেখুন এই ঠিকানায় দিতে বলা হয়েছে, আর নামটাও তো আপনারই দেওয়া। আপনার আম্মুই তো বলল আপনার নাম লাবণ্য। এবার লাবণ্য বেশ চিন্তিত হলো, কে দেবে ওর ঠিকানায় পার্সেল? কেউ মজা করার জন্য কিছু করেনি তো আবার? ওর ভাবনার মাঝে উনি একটা পার্সেল লাবণ্যর হাতে দিয়ে বললেন, আপনার যা ভাবার আপনি ভাবতে থাকুন, আমার দেরি হয়ে যাচ্ছে ম্যাম, আমাকে যেতে হবে। বলে উনি চলে গেলেন। লাবণ্য অনেকবার ডাকার পরেও আর শুনলেন না, বাধ্য হয়ে পার্সেলটা নিয়ে ভেতরে চলে গেল মেয়েটি। আম্মুকে সবকিছু খুলে বলার পর আম্মু বললেন, আচ্ছা আগে খুলে দেখ ভেতরে কি আছে, তারপর হয়তো বুঝতে পারবি কে দিতে পারে। লাবণ্য আম্মুর কথায় সায় জানিয়ে পার্সেলটা খুলতে শুরু করলো। গিফট পেপারে কেউ অনেক যত্ন করে প্যাক করেছে মনে হচ্ছে। খোলার পর দেখলো ভেতরে খুব সুন্দর একটা নীল শাড়ি, সাথে নীল কাচের চুড়ি, একজোড়া ঝুমকো, একটা নেকলেস, একটা পায়েল, একটা কৃত্রিম কাঠগোলাপের গাজরা আর একটা চিরকুট। লাবণ্য চিরকুটটা আম্মুর থেকে লুকিয়ে নিজের হাতে রাখলো। যদি আবার এমন কিছু লেখা থাকে যা আম্মুর সামনে অস্বস্তিতে ফেলবে, তাই ভাবলো চিরকুটটা একাই পড়বে। আম্মু সবকিছু দেখে বললেন, সবকিছু তো বেশ সুন্দর, যে দিয়েছে তার পছন্দ আছে বলতে হবে। তা কিছু বুঝলি কে দিতে পারে? লাবণ্য আম্মুর কথায় না বোধক মাথা নাড়ল। আসলে প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর, কিন্তু কে দিতে পারে সেটাই তো বুঝতে পারছে না। এরপর সবকিছু নিয়ে রুমে চলে এলো মেয়েটি। বিছানার ওপর বাকি জিনিসগুলো রেখে চিরকুটটা হাতে নিল। একটা নীল রঙের চিরকুট। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে চিরকুটটা পড়ার জন্য খুলে দেখে অনেক সুন্দর করে কিছু লেখা আছে, কিন্তু লেখাগুলো পড়ে লাবণ্য ভীষণ অবাক হয়ে গেল। কে দিতে পারে ওকে এমন চিরকুট? চিরকুটটা খুলে দেখে লাবণ্য, তাতে অনেক যত্ন করে লেখা, প্রিয়, তুমি হয়তো এখন ভাবছো আমি কি আর কেনই বা তোমাকে গিফট পাঠালাম। তাহলে বলবো, অযথা আমাকে নিয়ে এত ভেবো না। আমি যদি তোমাকে ধরা না দিই তাহলে সারাদিন রাত ভেবেও তুমি আমাকে তোমার ভাবনাতে আনতে পারবে না। আর তোমাকে নীল শাড়ি দেওয়ার কারণটা বলি। ভার্সিটির এক প্রোগ্রামে তোমাকে নীল শাড়িতে দেখেছি, তোমাকে নীলপরির মতো লাগছিল। তোমার থেকে চোখ ফেরানোই মুশকিল হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা দাঁড়িয়ে আছে আমার সামনে। সেদিন তোমাতে মুগ্ধ হয়ে গেছিলাম আমি, সেজন্য একটা নীল ভালোবাসা পাঠিয়ে দিলাম। যেদিন আমাদের দেখা হবে সেদিন এই শাড়ি পরে আসবে আমার সামনে। আর হ্যাঁ, আমাকে নিয়ে এত ভাবিও না, বুঝলে? সময় হলে আমি নিজেই তোমার কাছে ধরা দিব। ইতি। চিরকুটটা পড়ে লাবণ্য বেশ অবাক হলো। তার মানে যে ওকে গিফট পাঠিয়েছে সে তো ভার্সিটির কেউ হবে, কিন্তু এত এত মানুষের মধ্যে কে হতে পারে সেটাই তো মাথায় আসছে না। ভাবতে ভাবতেই ফোনটা হাতে নিয়ে দেখে মেয়েটি অলরেডি অনেক লেট করে ফেলেছে। ইস, এসবের মাঝে ওর কাব্যসারের ক্লাসটাই মিস হয়ে গেল। এরপর তাড়াহুড়ো করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গিয়ে দেখে কাব্যসারের ক্লাস শেষ করে সবাই ক্যাম্পাসে বসে আছে। লাবণ্যকে দেখে বাঁধন এগিয়ে এসে বলল, তোরা যত দেরি হলো কেন বলতো? পুরো 1 ঘন্টা দেরি করে আসলি, ব্যাপার কি? তোকে বেশ চিন্তিত লাগছে, কিছু হয়েছে লবণ? ওদের ওখানে চল, এরপর সবকিছু বলছি আমি। আচ্ছা ঠিক আছে, চল। লাবণ্য গিয়ে সবার সাথে বসে পড়ল। সবাই ওর দিকে তাকিয়ে আছে। বিনতি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি রে লেট লতিফা, আজকে তো পুরো একটা ক্লাস মিস করলি। আজ কোন অজুহাত রেডি করে রাখছিস শুনি? লাবণ্যর কথা শুনে বিরক্ত হয়ে বলল, আমার লেট হওয়ার কারণ আমি বলছি, দাঁড়া। সবাইকে এক এক করে জিজ্ঞাসা করতে হবে না?
এরপর লাবণ্য পার্সেলের ব্যাপারে শুরু থেকে সবকিছুই ওদের বলল। চিরকুটটাও সাথে করে এনেছে সে। ওরা ওটা পড়ার পর চিন্তিত হয়ে বলল, আমরাও তো বুঝতে পারছি না কে হতে পারে এটা। আর কয়েকটা দিন যাক, দেখ কি হয়, আবারও যোগাযোগ করার চেষ্টা করে কিনা, তারপর হয়তো কিছু বুঝতে পারবো। লাবণ্য ওদের কথায় সম্মতি জানালো। এরপর সবাই মিলে পরের ক্লাসের জন্য চলে গেল। ক্লাস শেষ করে আকাশ ওকে বলল, আজকে কাব্য স্যার তোর কথা ক্লাসে জিজ্ঞেস করছিল লবণ। সত্যি? সত্যি। তা কি জিজ্ঞাসা করছিলি শুনি? এই যে তুই আজকে ওনার ক্লাসে আসলি না কেন, এই বিষয়ে জিজ্ঞেস করছিল। তুই কি সত্যি বলছিস আকাশ? হ্যাঁ রে, সত্যি। তোকে মিথ্যা বলে আমার কি লাভ বল? এই কথা শুনে লাবণ্য ভীষণ খুশি হলো। অন্তত কাব্য স্যার ওর কথা মনে তো করেছেন, এটাই মেয়েটির কাছে অনেক। ওর মনে যেন বসন্তের হাওয়া লেগে গেল। ও খুশি হয়ে ফুরফুরে মন নিয়ে বাসায় চলে আসলো। কাব্য স্যারের সাথে দেখা না হওয়ার কষ্টটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। এর মাঝে অনেকগুলো দিন কেটে গেছে। সেই অজ্ঞাত ব্যক্তির থেকে আরো 2বার পার্সেল এসেছে, কিন্তু এখনো পর্যন্ত লাবণ্য ওনাকে চিনতেই পারল না। দ্বিতীয়বার উনি এক গাদা চকলেট পাঠিয়েছিলেন, মেয়েটির সব পছন্দের চকলেট। উনি লাবণ্যর পছন্দ সম্পর্কে কিভাবে জানলেন, এটা ভেবে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। তবুও কিছু বের করতে পারেনি সে। চকলেটের সাথেও একটা চিরকুট ছিল, তাতে লেখা ছিল, প্রিয়, তুমি তো চকলেট খেতে খুব ভালোবাসো, তাই তোমার পছন্দের কিছু চকলেট পাঠিয়ে দিলাম। আমি তোমাকে সারা জীবন চকলেট খাওয়ানোর দায়িত্বটা নিতে চাই, তুমি কি দিবে? আমি সে দায়িত্ব ইতি। এরপর সেই অজ্ঞাত ব্যক্তির থেকে একটা লাল টুকটুকে টেডি এসেছিল। টেডিটার সাইজ লাবণ্য থেকেও বড়। সেখানেও একটা চিরকুট ছিল আর লেখা ছিল, তোমার নীল রঙের টেডিটা ভীষণ পছন্দের, তাই পাঠিয়ে দিলাম। ওকে জড়িয়ে ধরে আমার কথা ভাবিও। আমি যাবো আর শীঘ্রই তোমার সাথে দেখা করব, আমি ইতি। লাবণ্য বুঝতে পারছিল না এই লোক ওর সব পছন্দের কথা কিভাবে জানে। ওরা সবাই মিলে ভেবেও কিচ্ছু বুঝতে পারেনি, তাই ওনার দেওয়া সব গিফট গুছিয়ে রেখে দিয়েছে সে। দেখা যাক কবে জানতে পারে কে সেই অজ্ঞাত ব্যক্তি। এই কয়েকদিনে কাব্য স্যারের সাথে লাবণ্য সম্পর্কটাও একটু ভালো হয়েছে। শুধু ওর না, ওদের 7 জনের সাথে উনি এখন ফ্রেন্ডলি কথাবার্তা বলেন। যত দিন যাচ্ছে মেয়েটিও ওনার ওপর তত দুর্বল হয়ে পড়ছে। এই অনুভূতিটা একা বয়ে নিয়ে যাওয়া ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না। আর থাকতে না পেরে সবাইকে সে নিজের অনুভূতির কথা জানিয়ে দিল। ওর কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। লাবণ্য ওদের বলল, আমি না বুঝতে পারছি না আমার কি করা উচিত। তোরা কোনো আইডিয়া দে না প্লিজ। তুই কিন্তু চাইলে তোর মনের কথা স্যারকে জানাতে পারিস। স্যার যদি রাজি না হয়? হতে পারে, তাই না? একবার বলেই দেখ। এভাবে আর কতদিন থাকবে বল? কতদিন আর একপাক্ষিক ভালোবাসা বই নিয়ে চলবে? আমার না খুব খুব ভয় করছে আকাশ। স্যার যদি আবার অপমান করে বসেন তখন কি হবে? আরে কিচ্ছু হবে না, একটু পজিটিভ চিন্তা ভাবনা কর। ওদের কথা শুনে বাঁধন বলল, দেখো লাবণ্য, তুই কিন্তু ভুল করছিস। স্যার এসব কখনোই মেনে নেবে না, উল্টো দেখবি তোকে অপমান করবে। বাঁধনের কথা শুনে লাবণ্যর চিন্তা যেন আরো বেড়ে গেল। ও অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলল, আমি কি করব তাহলে বল না। আমি এভাবে আর থাকতে পারছি না। কাব্য স্যারকে ভীষণ ভালোবেসে ফেলেছি আমি। তুই স্যারকে একবার বলেই দেখ, এমনিতেও স্যার তো এখন আমাদের সাথে ফ্রেন্ডলি কথাবার্তাই বলেন, আর তোকে অপমানই বা কেন করবেন? তুই তো আর। এবার সবাই রিমুর কথায় একমত হলো, শুধু বাঁধন ছাড়া। লাবণ্য এবার একটা রিস্ক নিতে চাইলো। এইভাবে আর কতদিন সে একপাক্ষিকভাবে ভালোবেসে যাবে? কিছু একটা করা ভীষণ দরকার। আকাশ বলল, আমি কালকে সামনের পার্কে স্যারকে যেভাবেই হোক ডেকে নেব। কাল তো অফ ডে, ভার্সিটিও বন্ধ। স্যার আমার কথা কিছুতেই ফেলতে পারবে না, আর কোনো অজুহাতও দেখাতে পারবে না। তোরা সবাই সকাল 10টায় চলে আসিস। সারা রাত উৎকণ্ঠায় লাবণ্যর ঘুম আসছে না। বারবার শুধু কাব্য স্যারকে নিয়ে ভাবতে থাকে সে। কত শত ভাবনা, কত শত স্বপ্ন যেন নতুন করে ওর পৃথিবীতে জমা হচ্ছিল। মনের মাঝে অনেকটা ভয়ও কাজ করছিল। যদি কাব্য স্যার ওকে গ্রহণ না করেন, যদি কাব্য স্যারের অন্য কোনো পছন্দের মানুষ থাকে, মেয়েটি যেন আর ভাবতে পারছে না। এসব ভাবলেই দম বন্ধ হয়ে আসছে ওর। সারা রাত এভাবেই এপাশ ওপাশ করে কাটিয়ে দিল সে। সকালে চিন্তা আর অতি উত্তেজনায় লাবণ্য কিছুই খেতে পারল না। ও আম্মুকে বলল, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি, ওখানে সবার সাথে খেয়ে নিব। কোথায় যাবি এখন তুই? আজ তো অফ ডে। আম্মু ভার্সিটি যাব না তো, একটু বাইরে যাব।
আমি এসে তোমাকে সব বলবো, প্রমিস। আচ্ছা ঠিক আছে, তবে একটু অন্তত খেয়ে যা। আমার খেতে ইচ্ছে করছে না, প্লিজ জোর করো না। ঠিক আছে, তোর যা ইচ্ছে। রাগ করে না লক্ষ্মী আম্মু। আচ্ছা ভাইয়া আর বাবা কই গো? দেখছি না তো। তোর বাবা আর ভাইয়া নামাজ পড়ে এসে ঘুমাচ্ছে, আবার অফিস নেই তাই আমিও ডাকিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এখন শাড়ি পরিয়ে দাও। শাড়ি পরে যাবি? যাচ্ছিসটা কোথায় বল আগে। আম্মু বললাম তো এসে বলবো, দাও না। আচ্ছা চল। এরপর আম্মু লাবণ্যকে একটা কালো শাড়ি পরিয়ে দিলেন। ওর চুলগুলো খুলে পিঠের উপর ছড়িয়ে দিল। কানে ছোট ছোট একজোড়া দুল, হাতে কাচের চুড়ি, কপালে ছোট্ট একটা কালো টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে নিল। সবশেষে চোখে একটা কাজল দিয়ে বেরিয়ে পড়ল 10টার আগেই। পুরো রাস্তা লাবণ্য চিন্তা করতেই চলে গেল। যত সময় এগোচ্ছে ওর ভয় যেন তত বেড়ে যাচ্ছে। কাব্য স্যারকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে সে। থাকবে কি করে ওনাকে ছাড়া? কাব্য স্যার যদি না করে দেয় তাহলে কি হবে ওর? সবকিছুই এলোমেলো হয়ে যাবে। আসার সময় রিক্সা থেকে নেমে রাস্তার পাশের একটা দোকান থেকে দুটো লাল গোলাপ নিয়ে পার্কে চলে আসলো মেয়েটি। এসে দেখে সবাই এসেছে, কিন্তু এখনো কাব্য স্যার আসেননি। লাবণ্য পৌঁছানোর কিছুক্ষণ পরে কাব্য স্যারও চলে আসেন। ওকে একা এভাবে শাড়ি পরতে দেখে উনি অবাক হয়ে তাকিয়ে আছেন। কাব্য স্যার আজকে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে ফলমাল লুকে এসেছেন। ওনাকে আজকে আরো বেশি হ্যান্ডসাম লাগছে। লাবণ্য যেন প্রতি মুহূর্তে নতুন করে ওনার প্রেমে পড়ে যায়। এরপর কাব্য স্যার আকাশকে জিজ্ঞেস করলেন, আমাকে এখানে কেন ডেকেছো আকাশ? একটু তাড়াতাড়ি বলো, আমাকে একটা জায়গায় যেতে হবে। স্যার আমি কিছু বলবো না, আসলে লাবণ্য আপনাকে কিছু বলতে চাই। আকাশের কথা শুনে কাব্য স্যার লাবণ্যর দিকে ভ্রু কুঁচকে তাকালেন। মেয়েটি এবার ভীষণ লজ্জায় পড়ে গেল। মেয়ে হয়ে নিজে থেকে একটা ছেলেকে প্রপোজ করছে, তা আবার টিচারকে। ভাবতে যেন সব জড়তা ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তুলো। ওর চোখ তুলে তাকাতেও পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। কাব্য স্যার লাবণ্যর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ও এবার নিজের সব অরষ্টতাকে ঝেড়ে ফেলে স্যারের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। গোলাপ দুটো সামনে বাড়িয়ে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই কাব্য স্যার। আমি অনেক দিন থেকে নিজেকে এসব থেকে দূরে রাখতে চেষ্টা করেছি, কিন্তু আর পারলাম না, তাই বাধ্য হয়ে আপনাকে বলতে এসেছি। আমি আপনাকে ভীষণ পছন্দ করি স্যার, বলতে পারেন ভালোবাসি। আমি জানি না আমি এটা ঠিক করেছি নাকি ভুল করেছি, তবে আমার নিজের অজান্তে আমি আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি এমন জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না। আপনি কি আমাকে গ্রহণ করবেন কাব্য স্যার? লাবণ্যর কথা শুনে কাব্য স্যার যেভাবে ছিলেন সেভাবেই প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছেন। ওনার মাঝে নতুন কোনো প্রতিক্রিয়া নেই, ভীষণ শান্ত দেখাচ্ছে ওনাকে। মেয়েটি উত্তর শোনার জন্য এক আকাশ সমান আকাঙ্ক্ষা নিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। বাকিরা সবাই কাব্য স্যার কি বলেন তা শোনার জন্য অনেক উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে, কিন্তু স্যারকে ওই রকম শান্ত দেখে ভয়ও পাচ্ছে তারা। স্যার কি তাহলে লাবণ্যর কথা শুনে রেগে গেলেন? এবার তাহলে কি হবে? লাবণ্যকে কি কাব্য স্যার গ্রহণ করবেন না? অনেকক্ষণ যাবৎ কাব্য স্যার কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছেন। লাবণ্যর দিকে ওনাকে শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি ভয়ে এবার ফুটো বেলুনের মতন চুপসে গেল। তখনই কাব্য স্যার বেশ শান্ত গলায় বললেন, উঠে দাঁড়ো লাবণ্য। লাবণ্য উঠে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওনার কঠিন কিছু কথা শোনার জন্য প্রস্তুত হয়ে আছে সে। এরপর কাব্য স্যার আগের মতো শান্তভাবে বলতে শুরু করলেন, তোমরা আমাকে আজকে এখানে এর জন্য ডেকে আনছো? লাইক সিরিয়াসলি? আমার স্টুডেন্ট আমাকে পার্কে ডেকে এনেছে প্রপোজ করার উদ্দেশ্যে। তোমাদের সবার এতটা দুঃসাহস থাকতে পারে আমি ভাবতেই পারছি না। আর লাবণ্য, তোমাকে বলছে, তুমি একটা মেয়ে হয়ে একটা ছেলেকে হাঁটু মোড়ে বসে প্রপোজ করছো, তারপর তোমার টিচারকে। তোমার কি সামান্য তোমার ভয় কাজ করছে না? এটা ভাবছো না এর জন্য আমি তোমাকে কি শাস্তি দিতে পারি? তোমাদের সাথে ফ্রেন্ডলি মিশে আমি কি তাহলে ভুল করে ফেললাম নাকি, যার কারণে তোমরা এতটা দুঃসাহস দেখাতে পারছো? ওরা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাবণ্যর চোখ যেন ঝাপসা হয়ে আসছে, চোখ জলে টলমল করেছে। না চাইতেও টুপ করে কয়েক ফোঁটা গালে গড়িয়ে পড়ল। অনেক চেষ্টা করেও নিজেকে সামলাতে পারছে না সে। ভীষণ কষ্ট হচ্ছে ওর। যতটা না ওনার কথা শুনে কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ওনাকে হারিয়ে ফেলার জন্য। এই মানুষটাকে মেয়েটি নিজের অজান্তেই সর্বস্ব দিয়ে ভালোবেসে ফেলেছে। ওর পৃথিবী যেন থমকে গেল এই মুহূর্তে। লাবণ্যর অবস্থা বুঝতে পেরে শাকিল স্যারকে বলল,
সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। আর কখনোই এমন ভুল হবে না। লাবণ্যর এখানে কোনো দোষ নেই। আমরা ওকে বলেছিলাম ওর মনের কথা আপনাকে বলে দেওয়ার জন্য। মেয়েটা একা একা ভীষণ কষ্ট পাচ্ছিল। ওকে আর কিছু বলবেন না প্লিজ। বেশিক্ষণ কান্না করলে ও অসুস্থ হয়ে পড়বে। শাকিলের কথা শুনে কাব্য স্যার লাবণ্যর দিকে তাকিয়ে বললেন, কান্না করলে যখন অসুস্থ হয় তাহলে এমন কোনো কাজ কেন করে যার জন্য কাঁদতে হয়? ওনার কথা শুনে লাবণ্যর কান্নার বেগ কয়েক গুণ বেড়ে গেল। ও এবার শব্দ করে কেঁদে উঠল। ভালোই তো বেসেছে, অন্য কিছু তো করেনি। তাহলে এত কষ্ট ওর প্রাপ্য ছিল? ওনাকে ভালোবেসে এতটা কষ্ট পাবে জানলে কোনোদিন ওনার দিকে তাকাতেও না মেয়েটি। দিশা এসে লাবণ্যকে ধরে সান্ত্বনা দিতে লাগলো। ও দিশার একটা হাত চেপে ধরে চোখের জল ফেলছে। এরপর কাব্য স্যার স্বাভাবিকভাবেই বললেন, কান্না করলে যখন অসুস্থ হয় তাহলে এমন কোনো কাজ কেন করে যার জন্য কাঁদতে হয়? যাই হোক বাচ্চারা, এতক্ষণ তোমাদের সাথে একটু সিরিয়াস হওয়ার অভিনয় করলাম, তাই কান্নাকাটি করার কোনো দরকার নেই। আর আজ এত কষ্ট করে এখানে আসার জন্য এবং আমাকে ডেকে নেওয়ার জন্য তোমাদেরকে আজ আমার পক্ষ থেকে ছোট্ট একটা ট্রিট দেব। আর দিশা, তোমার বান্ধবীকে বলো আমার জন্য এইভাবে শাড়ি পরে সেজে গুজে এসে এখন আবার কান্নাকাটি করে চোখের জল নাকের জল একসাথে করছে, চোখের কাজল মেখে পেতনিদের মতো হয়ে যাচ্ছে। আমি কিন্তু তাহলে মোটেও পছন্দ করব না। স্যারের কথা শুনে সবাই হা করে স্যারের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন এই মুহূর্তে স্যার কোনো অসম্ভব কিছু বলেছেন। লাবণ্যর কান্না কখন বন্ধ হয়ে গেছে ও বুঝতেই পারছে না। মনে হচ্ছে যেন সমস্ত কান্না গিলে নিয়েছে সে। ও অবাক হয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আকাশ মিটিমিটি হাসছে। মনে হচ্ছে আকাশ আগে থেকেই অনেক কিছু জানে, কিন্তু ওদের বলেনি। কাব্য স্যার এবার লাবণ্যর দিকে তাকিয়ে বললেন, এভাবে হা করে তাকিয়ে থাকলে পার্কের কোণে জমে থাকা সব মশা তোমাদের মুখের ভিতরে এসে ঢুকে পড়বে। দয়া করে সব এবার মুখটা বন্ধ করো। আর মিস লাবণ্য, আপনার প্রপোজাল আপাতত আমি পেন্ডিং রাখলাম। আপনার বাসায় কিছুদিনের মধ্যে বিয়ের প্রপোজাল চলে যাবে। 1 মাসের মধ্যে বিয়ের ডেটটা হয়তো পড়ে যাবে। এখন থেকে প্রিপেয়ার থাকুন। আর বিয়ের পরই আপনার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করে নেব। আর এই নাও তোমাদের ট্রিটের জন্য 5,000 টাকা। সবাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাসায় চলে যাও। আজকের জন্য এই সামান্যই থাক। এরপর বেশি বেশি ট্রিট পাবা। আমাকে এবার সত্যিই যেতে হবে, খুব তাড়া আছে আমার। এই কথা বলে লাবণ্যকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আকাশের হাতে টাকা দিয়েই উনি পার্কের বাইরে চলে গেলেন। আর যাওয়ার আগে লাবণ্যর কানের কাছে ফিসফিস করে বললেন, সাবধানে বাসায় যেও। ওনার এই কথা শুনে মনে হচ্ছে যেন লাবণ্য মুহূর্তের মধ্যে বরফের মতন জমে গেল। লজ্জায় ওর কান গরম হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত বলা ওনার কোনো কথাই ও এখনো হজম করে উঠতে পারেনি। কি বলে গেলেন এসব কাব্য স্যার? ভাবতে লজ্জায় মেয়ে গেল মেয়েটি একেবারে। লাবণ্যর মনে হচ্ছে এবার লজ্জায় মরে যাবে। ছুটে পালাতে ইচ্ছে করছে এক্ষুনি। কাব্য স্যার চলে যাওয়ার পর সবাই একসাথে জোরে চিল্লিয়ে উঠল। লাবণ্যকে ঘিরে নাচানাচি শুরু করে দিল। আরে দেখ দেখ, আমাদের লবণ তো একেবারে গলেই যাচ্ছে। এবার আমরা লবণ ছাড়া জলপাই খাবো কি করে? ওর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। লাবণ্য ওদের থেকে পালানোর জন্য বলল, তোর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া কর, আমি বাসায় চলে যাব, না হলে আম্মু রাগ করবে। ওরা ওকে আসতেই দেবে না, তারপরেও লাবণ্য ওদেরকে ভুলভাল বুঝিয়ে রাজি করালো। এরপর পার্ক থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসার পর আম্মু ওকে দেখে বললেন, তোকে তো আজ খুব খুশি খুশি লাগছে, ব্যাপার কি বলতো? আর আমাকে বলেও যাসনি কোথায় যাচ্ছিস, এখন বল কোথায় গেছিলি? লাবণ্য আম্মুর কথা শুনে মুচকি এসে বলল, তোমার মেয়ের বিয়ের প্রস্তুতি নাও আম্মু। আর তোমার ওই বুইড়া ছেলের ধরে বেঁধে বিয়ে দিয়ে তোমাদের আরেকটা মেয়ে নিয়ে আসো। কিছুদিন গেলে তোমার ছেলেরে আর কোনো মেয়ে বিয়ে করবে না। ওর কথা শুনে আম্মু ভ্রু কুচকে তাকালেন। এরপর কৌতূহলী হয়ে বললেন, কি সব আবল তাবল বকছিস? হঠাৎ বিয়ে নিয়ে এত মাথা ব্যথা শুরু হলো কেন তোর? প্রেম টেম করছিস নাকি কারোর সাথে? লাবণ্য আম্মুর কথা শুনে হেসে ফেলল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, প্রেম তো করছি না গো, ডিরেক্ট বিয়ে করব। আর বিয়ের পর বরের সাথে প্রেম করব, যাতে করে তোমরা কেউ ভিলেনগিরি করতে না পারো। এখন থেকে আপনার মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেন আম্মা যান। আম্মু মেয়ের কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে আছেন। আর লাবণ্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে নাচতে নাচতে নিজের রুমে চলে গেল। বিকেলে শুয়ে শুয়ে ফেসবুকে গল্প পড়ছে লাবণ্য। এমন সময় দেখে
ভাইয়া ওকে ড্রয়িং রুমে ডাকছে। ও ডাটা অফ করে ফোনটা রেখে দিল। এরপর ড্রয়িং রুমে গিয়ে দেখে আব্বু আম্মু আর ভাইয়া বসে আছে। লাবণ্য বুঝতে পারছে ওকে কেন ডেকেছে, তারপরেও কিছু না বোঝার মতো করে বলল, কিছু হয়েছে ভাইয়া? কিছু বলবি আমায়? তুই আজকে আম্মুকে কি বলেছিস? আমি? কখন ভাইয়া? দুপুরের আগে বাইরের থেকে এসে কোথায় গিয়েছিলি তখন? ও, তখন ফ্রেন্ডরা মিলে তো পার্কে গিয়েছিলাম ঘুরতে। আচ্ছা, বুঝলাম। তা বিয়ের কথা আম্মুকে কি বলেছিস? তুই তো বিয়ে করিস না, তাই আমি বিয়ে করে তোকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে জীবনে বিয়ে করাটাও প্রয়োজন। তুই বিয়ে করবি হঠাৎ এই সিদ্ধান্ত কেন? পছন্দের কেউ আছে নাকি? সম্পর্ক আছে কারোর সাথে? সেটা কয়েকদিন পরেই বুঝতে পারবি ভাইয়া। তবে সবাই এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নাও, কারণ বিয়েটা 1 মাসের মধ্যেই হচ্ছে। ওদের কথা শুনে আব্বু বেশ শান্ত গলায় বললেন, তুমি কি আমাদের সাথে মজা করছো মামুনি? দেখো, এরকম একটা বিষয় নিয়ে মজা করতে নেই মা। না আব্বু, আমি একটু মজা করছি না, আমি একদম সত্যি কথা বলছি। তবে এটাও সত্যি যে আমার কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। তাহলে তুমি কাকে বিয়ে করতে চাচ্ছ? বিষয়টা একটু বুঝিয়ে বলো তো। আব্বু, কয়েকটা দিন যাক, তারপর আমি সবকিছুই তোমাকে বুঝিয়ে বলবো। এখন আমাকে জোর করো না, পরে তোমরা নিজেরাই সব বুঝতে পারবে। তোমার যদি এতে ভালো হয় তবে তাই করো। তোমার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে। জি বাবা, থ্যাংক ইউ। এরপর সবার সাথে কথা শেষ করে রুমে চলে আসলো লাবণ্য। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, এমন সময় হোয়াটসঅ্যাপে টুং করে একটা নোটিফিকেশন আসলো। ওপেন করেই দেখে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, আর প্রোফাইলে কাব্য স্যারের সুন্দর একটা পিক দেওয়া। বুঝতে আর বাকি রইল না এটা কাব্য স্যার। ওনার মেসেজ দেখেই লাবণ্যর ভেতরে ভালো লাগার শিহরণ বয়ে গেল। অজান্তের মুখে হাসির রেখা ফুটে উঠল। মেসেজটা ওপেন করে দেখে উনি লিখেছেন, তোমাকে কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছিল মায়াবতী। কালো শাড়িতে তোমাকে কোন এক মায়ের রাজ্যের মায়াকন্যা মনে হয়েছিল। কারোতে বেশি সুন্দর হতে নেই, বুঝেছ? এর জন্য অপর পক্ষের নিজেকে সামলাতে অনেক কষ্ট পোহাতে হয়। মেসেজ পড়ে লাবণ্য লজ্জায় একদম নুয়ে পড়ল। ওর মনে হচ্ছে যেন ও কাব্য স্যারের সামনে দাঁড়িয়ে আছে আর উনি ওকে কথাগুলো বলছেন। মেয়েটির নিঃশ্বাস যেন অনেক দ্রুত হয়ে গেল, হৃৎপিণ্ড যেন অনেক দ্রুত ওঠানামা করছে। কাব্য স্যার এরকম রোমান্টিক কথা বলতে পারেন ভাবতেই পারছে না সে। ওর ভাবনার মাঝেই আবার একটা মেসেজ আসলো, মায়াবতী, লজ্জা পাচ্ছ বুঝি? লজ্জা পেলেও কিন্তু তোমাকে দারুণ লাগে। তোমার কত রূপ দেখেছে আমি বেসামাল হয়ে পড়বো বুঝতেই পারি না। আজ যখন আমার সামনে কাঁদছিলে তখন ইচ্ছে করছিল তোমাকে আরেকটু কাঁদিয়ে আমি তোমার এই মায়াভরা মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকি। কান্না করার ফলে ফর্সা মুখে তোমার নাক লাল হয়ে গেছিল। গালে টোকা দিলে মনে হয় যেন টুক করে রক্ত গড়িয়ে পড়বে। ফোলা ফোলা চোখ আর কাপা কাপা ঠোঁট যেন তোমার সৌন্দর্যে 1000 গুণ বাড়িয়ে দিয়েছিল। ওনার এই মেসেজ পড়ে লাবণ্যর খুব অভিমান হলো। বলে কি লোক, ও কষ্টে কাঁদছিল আর ওনার নাকি আরো কাঁদাতে ইচ্ছে করছিল। ও রিপ্লাই করলো, আমি কষ্ট পেয়ে কাঁদলে বুঝি আপনার খুব ভালো লাগে? তা লাগবেই তো, আমি তো আর আপনার কেউ না যে আমার কষ্টে আপনার কষ্ট হবে। কাব্য স্যার বেশ বুঝতে পারলেন লাবণ্য অভিমান করেছে। আবার মেসেজ আসলো, তোমার কষ্টের কথা ভেবেই তো আর কিছু বললাম না মায়াবতী, না হলে আরেকটু হলেই তো কেঁদে কেঁদে একেবারে অসুস্থ হয়ে পড়তে। পড়লে পড়তাম, তাতে আপনার কি? আমার তো অনেক কিছুই। আর তাছাড়া এখন একটু অসুস্থ হলেও তো আমি তোমার একটু আদর যত্নও করতে পারবো না। তাই বুঝি? আর শোনো, ফেসবুকে দেখো তোমার রিকোয়েস্ট পাঠিয়েছে, অ্যাকসেপ্ট করে নাও। আমি তো আপনাকে অনেকবার সার্চ করেছিলাম কাব্য স্যার, কিন্তু আপনাকে তো পাইনি। আর তাছাড়া রুটিনে দেখা আপনার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ আর ইমোতেও সার্চ করেছিলাম, সেখানেও পাইনি। আমি তোমাকে আমার এখান থেকে অনেক আগেই ব্লক করে রেখেছিলাম, তাই খুঁজে পাওনি। আর এটা আমার পার্সোনাল নাম্বার, কয়েকজন ছাড়া সবার অজানা। স্যারের কথা শুনে লাবণ্য অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমাকে ব্লক করে রেখেছিলেন, কিন্তু কেন? না রাখলে কি আর আজকে এত মিষ্টি করে তোমার প্রপোজ পেতাম বলো? মানে আমি কিছু বুঝলাম না। মানেটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো মায়াবতী। ধীরে ধীরে তুমি সবকিছু জানতে পারবে। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, ঘুমোতে বলেছি আমি তোমাকে। আচ্ছা ঠিক আছে। এই তো লক্ষ্মী মেয়ে, চুপচাপ ফোন রেখে ঘুমাও। আল্লাহ হাফেজ। আর কি করার, অগত্যা লাবণ্যকে সমস্ত কৌতূহল দমিয়ে রাখতেই হলো।
ও এখন জোর করলেও স্যার কিছু বলবেন না, সেটা বেশ ভালোই বুঝতে পেরেছে মেয়েটি। তাই সেসব ভাবনা বাদ দিয়ে ফেসবুকে ঢুকে ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। প্রোফাইলে গিয়ে দেখে বেশ সুন্দর কিছু পিক আপলোড করা। পিকগুলো দেখছে আর লাবণ্যর মনে মনে ভাবছে, ইস, উনি এরকম মাত্রা অতিরিক্ত সুন্দর কেন? দেখে মনে হয় যেন টসটসে রসগোল্লা। পরক্ষণে আবার মাত্র কয়েক সেকেন্ড আগে স্যারকে দেওয়া কমপ্লিমেন্ট মনে করে নিজেই তাজ্জব বনে চলে গেল ও। এসব কি বলেছে ও? ভাবতে যেন নিজের উপর বিরক্ত হয়ে গেল মেয়েটি। দিন দিন কথার কি ছিরি হয়ে যাচ্ছে। আম্মু শুনলে নির্ঘাত ঝাড়ু দিয়ে দৌড়ানি দিত। এরপর পিকগুলো গ্যালারিতে সেভ করে নিয়ে ফোনের ডাটা অফ করে দিল লাবণ্য। বালিশের পাশে ফোনটা রেখে ওনার কথা ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমালো সে। পরদিন ভোরের আলো ফোটার আগেই ঘুমটা ভেঙে গেল লাবণ্যর। ঘুম থেকে উঠবে না ভাবতেই ফজরের নামাজের কথা মনে পড়ে গেল। আর মোড়া ভেঙে উঠে অজু করে এসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ে নিল সে। নামাজ শেষ করে একটু বাইরে হাঁটতেই বের হলো মেয়েটি। সকালের এই স্নিগ্ধ পরিবেশ ওকে ভীষণভাবে টানে। চারপাশে প্রগাঢ় নিস্তব্ধতা, মৃদু মৃদু বাতাস বইছে। সকালের এই শান্ত পরিবেশ দেখলেই প্রকৃতির সরলতার প্রেমে পড়ে যায় লাবণ্য বারংবার। কাঠখোট্টা রোদ আর তীব্র গরমকে বিদায় জানিয়ে মিষ্টি শান্ত শীত নেমে এসছে। হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, যেন চারপাশটা নিজেদের ঝাপসা দেখানোর পাল্লায় মেতেছে। যত দূর তাকায় তত বেশি ঝাপসা হয়ে আসে চারপাশ। রাতে পড়ে থাকা শিশির এখনো গাছের পাতায় আর ঘাসে লেপ্টে আছে। রোদ পড়লে শিশিরগুলো চিকচিক করে উঠবে। ওরা একদম শহরের ভেতরে না থাকায় প্রকৃতির এই চোখ ধাঁধালো সুন্দর সকাল সহজেই উপভোগ করতে পারে লাবণ্য। ফোনটা হাতে নিয়ে চারপাশ মুগ্ধ হয়ে দেখছে আর ধীরে ধীরে হাঁটছে সে। সকালের কুয়াশা গায়ে মেখে আলাদা এক অনুভূতি কাজ করছে। এমন সময় ফোনে টুং করে একটা মেসেজ এলো। ওপেন করে দেখে কাব্য স্যার মেসেজ করেছেন। মুগ্ধতায় ঘেরা এই সময়ে ওনার মেসেজ দেখে ভালো লাগার পরিমাণ যেন 4 গুণ বেড়ে গেল। মনে মনে লাবণ্য ভাবলো, এই অদ্ভুত সুন্দর মুহূর্তে ভালোবাসার মানুষটার হাতে হাত রেখে কিছু পথ হাঁটলে মন্দ হতো না। বরাবরের মতো নিজের এসব নির্লজ্জ ভাবনাকে প্রশ্রয় দিল না সে। নিজেকে ছোট্ট একটা ধমক দিয়ে কাব্য স্যারের মেসেজ পড়তে শুরু করলো। শুভ সকাল মায়াবতী। ঘুম ভেঙে তোমার এই আকাশ সম মায়া জড়ানো চোখ জোড়া দেখে আবার একতরফা প্রেমে পড়ে গেলাম। এবার মনে হয় আর সেখান থেকে কোনোভাবে উঠতে পারবো না। কাব্য স্যারের এমন কথা শুনে লজ্জায় লাবণ্যর কান গরম হয়ে গেল। কাব্য স্যার এমন রোমান্টিক পুরুষ কবে থেকে হয়ে গেলেন? এবার তো মনে হয় ও ওনার এসব কথার প্রেমেই পড়ে যাবে। পর মুহূর্তেই কিছু মনে পড়তেই উচ্ছ্বসিত হয়ে লাবণ্য জিজ্ঞেস করলো, আপনি আমাকে এত সাত সকালে কোথায় দেখলেন কাব্য স্যার? দেখেছি সামনে সামনে দেখতে না পেলেও তোমায় আমি দেখেছি। পিক দেখেছেন বুঝি? কোথায় পেলেন? আমি তো আপনাকে কোনো পিক দিইনি এখন পর্যন্ত। পিক যে তোমাকেই দিতে হবে এমনটা কথা নয় মায়াবতী। চাইলে তো কত কিছুই পাওয়া যায়, শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। এই যে দেখো না, তোমার মনটা পেয়ে গেলাম। আপনি আমায় চেয়েছিলেন বুঝি, কিন্তু কবে? এখন তো বলা যাবে না, এগুলো এখন সিক্রেট। বিয়ের পর সবকিছু একসাথে জানতে পারবে। ঠিক আছে, এখন জানতে চাইলেও তো লাভ নেই। কেউ আমাকে কিছু জানাতে না চাইলেও তো জানার উপায়ও নেই। এখন বাসায় চলে যাও। আমি জানি তুমি বাইরে আছো, রুমে গিয়ে পড়তে বসো। ঠিক আছে, বাই। স্যারের সাথে কথা শেষ করে বাসায় চলে এলো লাবণ্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাবে ভেবে বিছানায় শোয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় একটা আননোন নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে জানতে পারলো উনি ডেলিভারি ম্যান। আজকে ওনাকে লাবণ্য নামে একটা পার্সেল এসেছে। পার্সেলের কথা শুনেই ওর মাঝে হাজারো বিরক্তি এসে ভর করলো। গিফট পেতে, সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে, লাবণ্যও এর ব্যতিক্রম নয়। কিন্তু তাই বলে এরকম অচেনা কারো থেকে নয়। চেনে না জানে না হুটহাট এরকম গিফট একদম নিতে ইচ্ছে করছে না ওর। বিরক্ত হয়ে ওনাকে বলল, আপনি ওই পার্সেল নিয়ে যেতে পারেন। আমি কোনো কিছু অর্ডার দিইনি, তাই কোনো ধরনের পার্সেল নিতেও পারবো না। লাবণ্যর কথা শুনে ডেলিভারি ম্যান বেশ নরম গলায় বললেন, আপনি পার্সেলটা না নিলে অনেক ক্ষতি হয়ে যাবে ম্যাম। প্লিজ পার্সেলটা নিয়ে যান। এরপর আপনার ভালো না লাগলে আপনি যা খুশি করিয়েন। ওনার অনেক রিকোয়েস্ট আর আকুতি ভরা কণ্ঠ শুনে লাবণ্য আর না করতে পারল না। ঠিক আছে বলে ফোনটা রেখে বাইরে গেল পার্সেলটা রিসিভ করতে। রুমে এসে পার্সেলটা খুলে দেখে সেখানে অনেক সুন্দর একটি কালো সিল্কের শাড়ি। শাড়িটা এতটাই সুন্দর যে প্রথম দেখাতেই যে কারো নজর কেড়ে নিতে বাধ্য।
শাড়ির সাথে কালো রঙের একজোড়া ঝুমকো, কালো কাচের চুড়ি, ছোট্ট পাথর বসানো একটা আংটি আর একজোড়া নুপুর আছে। এসবের সাথে আরো রয়েছে বরাবরের মতোই একটা চিরকুট, আর তাতে লেখা, গতকাল কালো রঙের শাড়িতে তোমাকে বেশ মানিয়েছিল। মনে হয়েছিল পৃথিবীর সমস্ত স্নিগ্ধতা শুধু তোমার মাঝে বিরাজমান। আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলতে পারো আমায়? ইচ্ছে করে সারা জীবন তোমাকে আমার সামনে বসেই রেখে এক দৃষ্টিতে চেয়ে দেখি, তবে যদি আমার এই অশান্ত মন একটুখানি শান্ত হয়। আমার স্নিগ্ধময়ী পরি, খুব শীঘ্রই তুমি আমার হবে। চিরকুটটা পরে লাবণ্য অবাক হয়ে তাকিয়ে আছে। ওর ভাবনাগুলো যেন সব এলোমেলো হয়ে কোথাও একটা হারিয়ে যাচ্ছে। কি গভীর অনুভূতি মাখানো এই কথাগুলো, হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে। কিন্তু উনি কে হতে পারেন সেটাই তো মাথায় আসছে না। আচ্ছা, গতকাল তো কাব্য স্যারও লাবণ্যর কালো শাড়ি নিয়ে প্রশংসা করলেন, আরও তো ওনার জন্য এই কালো শাড়ি পরে গিয়েছিল। তাহলে কি এই চিরকুট প্রেমিক কাব্য স্যার? কিন্তু কাব্য স্যার ওকে এই ব্যাপারে কিছু বলছেন না কেন? এর মাঝে কেটে গেছে 17 দিন। এই কদিনে কাব্য স্যার আর লাবণ্যর মাঝে সম্পর্কটাও বেশ গাঢ় হয়ে উঠেছে। প্রতিদিন নিয়মিত ফোনে কথা বলা, ভার্সিটিতে দেখা হওয়া, সবকিছু মিলিয়ে বেশ ভালোই চলছিল। কাব্য স্যার ওকে যে অনেকটা ভালোবাসেন সেটা লাবণ্যর প্রতি ওনার কেয়ার আর পজিটিভনেস দেখেই যে কেউ বুঝতে পারবে। মেয়েটিও ধীরে ধীরে ভালোবাসার অতল গহ্বরে হারিয়ে গেছে। এই মানুষটাকে ছাড়া আরও কিছু চিন্তাও করতে পারে না সে। সেদিন পার্সেলটা যে কাব্য স্যার পাঠিয়েছে সেটা লাবণ্য ভালোই বুঝতে পেরেছে। হয়তো ওকে কোনো সারপ্রাইজ দিতে চান, সেজন্যই কিছু বলছেন না। ওনার সারপ্রাইজটা নষ্ট করে দিতে চায় না বলে মেয়েটিও আগ বাড়িয়ে ওনাকে আর কিছু জিজ্ঞাসা করেনি। দেখা যাক না কবে উনি নিজে থেকেই ওকে বলেন। আজ কাব্য স্যারের মা বাবা লাবণ্যদের বাসায় আসবেন বিয়ের দিন তারিখ ঠিক করতে। সকাল থেকে বাসায় তারই তোড়জোড় চলছে। কাব্য স্যারের বাবা মা ওকে ভার্সিটিতে দেখে পছন্দ করেছেন। আব্বুর সাথেও কাব্য স্যারের বাবা ফোনে কথা বলেছেন। আব্বু লাবণ্যর কাছ থেকে সবকিছু শোনার পর, ওনার পরিবার সম্পর্কে জানার পর এক বাক্যে রাজি হয়ে গিয়েছেন। সকালে উঠেই আম্মু হরেক রকমের রান্না শুরু করে দিয়েছেন, আর লাবণ্যকে কাজ দিয়েছেন সব রুম সুন্দরভাবে গুছিয়ে রাখতে। অন্য কোনোদিন হলে এসব কাজ তো মেয়েটি একদমই করতো না, কিন্তু আজ বাধ্য মেয়ের মতন সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখছে সে। দুপুরে কিছু সময় পরেই কাব্য স্যারের বাবা মা ওদের বাসায় আসলেন। লাবণ্য একবার শুধু ওনাদের সামনে গিয়ে কথা বলে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে ওনারা সামনের শুক্রবার বিয়ের তারিখ পাকা করলেন। আব্বু একটু সময় চাইলে ওনারা বললেন, আমাদের বৌমাকে আমরা তাড়াতাড়ি ঘরে তুলতে চাই, কোনো রকম দেরি করা চলবে না বিয়ে সব। আব্বু আর কিছু বলতে পারলেন না, বাধ্য হয়ে ওনার কথায় সম্মতি জানালেন। এরপর কিছুক্ষণ খোশ গল্প করে ওনারা বিদায় নিয়ে চলে গেলেন। বিয়ের আয়োজনের আর মাত্র 4 দিন হাতে আছে। এর মাঝে ওদের সবকিছুই করতে হবে। বোঝা যাচ্ছে এতে আব্বুর ওপর খুব চাপ হয়ে যাবে। তারপরেও কিছুই করার নেই, কাল থেকে সবকিছুর প্রস্তুতি শুরু করতে হবে। পরদিন আম্মু বললেন, তোর বিয়ের জন্য তো শপিং করতে হবে, সবকিছু এখনো বাকি। আর তোর বন্ধুদেরকেও দাওয়াত করিস, সবাই যেন বিয়ে 2 দিন আগেই চলে আসে। আম্মুর সাথে কথা শেষ করে এরপর লাবণ্য ভার্সিটিতে চলে যায়। কাব্য স্যারের সামনে যেতে ওর ভীষণ লজ্জা লাগছে। এই মানুষটার সাথে 3 দিন পর ওর বিয়ে, ভাবতেই অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। ওর জীবনে প্রথম ভালোবাসা যে এত সহজে পেয়ে যাবে সেটা কখনো কল্পনাও করেনি সে। স্যারের পুরো ক্লাস মাথা নিচু করেই শেষ করলো লাবণ্য। ওনার দিকে তাকানোর সাহস করে উঠতেই পারল না। ও তো এত লাজুক মেয়ে কোনো কালেই ছিল না। এত চঞ্চল একটা মেয়ে এভাবে যে লাজুক রানী হয়ে যাবে কে আর জানতো। এই মানুষটার সামনে আসলে কেন জানি লজ্জা সব আষ্টে জড়িয়ে ধরে ওকে। ক্লাস শেষ করে সবাই মিলে মাঠে ঘাসের উপর বসলো। লাবণ্য সবাইকে বলল, তোরা সবাই বুধবার সকালে আমাদের বাসায় চলে আসবে, না আসলে কিন্তু আম্মু তোদেরকে আলুর চপ বানিয়ে খেয়ে ফেলবে। আর আমি কি করব সেটা এখন বলবো না, যদি না আসিস তখন বুঝতে পারবি। সবাই আসবে বলে সম্মতি জানালো। বিন্তি রসিকতার স্বরে বলল, লবণ, তাহলে তুই বিয়েটা এবার করেই নিলি বল। অবশেষে তোর সিঙ্গেল লাইফের পরিসমাপ্তি ঘটলো। আর দেখ, আমরা এখন একটা প্রেম করতেই পারলাম না। বিন্তির কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। এই মেয়েটা এমনভাবে কথা বলল, কথা শুনে না হাসলেও ওর কথা বলার স্টাইল দেখে সবাই হেসে দেবে। এরপর লাবণ্য সবাইকে বলল ওর সাথে শপিং মলে যেতে। আম্মুকে আগেই যেতে বলেছে। সবাই মিলে অনেক ঘুরে বিয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুই কিনলো ওরা। আম্মু লাবণ্যর জন্য কিছু নতুন গয়নাও বানাতে দিলেন। বাসায় এসে সোজা বাথরুমে ঢুকে পড়লো মেয়েটি। গোসল শেষ করে এসে ভাবলো একটু ঘুমিয়ে নেওয়া যাক। ক্লান্ত থাকার কারণে বিছানায় শুয়ে পড়তেই ঘুমের দেশে হারিয়ে গেল সে।
পরদিন সকালে খাওয়া দাওয়া শেষ করে ব্যালকনিতে বসে আছে লাবণ্য। আপাতত ভেবে রেখেছে ভার্সিটি যাবে না। কাবু স্যার হয়তো ক্লাসে আছেন, তাই আর ফোন করেনি। তবে রাতে একটুখানি কথা হয়েছে, ভাবলো ক্লাসের টাইম শেষ হলে একবার কথা বলে নেবে। হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ ওপেন করে লাবণ্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কাবু স্যার খুব বিপদে আছেন জানতে পেরে ওর পায়ের তলার মাটি সরে গেছে। কি হয়েছে কিছু জানি না, শুধু বলেছে খুব বিপদ, ওনার লোকেশন পাঠিয়ে দিয়েছেন আর লাবণ্যকে যত দ্রুত সম্ভব সেখানে যেতে বলেছেন। ওনার জন্য দুশ্চিন্তায় মেয়েটির মাথা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অবাধে জল গড়িয়ে পড়ছে। কোনো রকমে জামাটা পাল্টে ও সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জায়গাটা ওদের বাসা থেকে বেশ খানিকটা দূরে আর নির্জন, সেজন্য ওনার জন্য খুব বেশি চিন্তা হচ্ছে। ওনার পাঠানো লোকেশনে গিয়ে লাবণ্য দাঁড়িয়ে পড়ল। চারপাশে তাকিয়ে তেমন কিছুই চোখে পড়ল না ওর, তাই ওনাকে কল দেওয়ার জন্য ফোনটা বের করতেই 3 জন কালো মুখোশ পরা লোক ওর সামনে এসে দাঁড়ালো। ভয় পেয়ে লাবণ্য চিৎকার করার আগেই একজন একটা রুমাল ওর নাকে চেপে ধরল। সঙ্গে সঙ্গেই মেয়েটি ওনার কোলে নিস্তুপ হয়ে ঢলে পড়ল। চোখ খোলার পর লাবণ্য নিজেকে অচেনা একটা রুমে আবিষ্কার করলো। মাথাটা এখনো ঝিমঝিম করছে ওর, ঠিকভাবে তাকাতেও পারছে না মেয়েটি। ও কোথায়, এখানে কিভাবে এলো ভাবতে ভাবতে হঠাৎ সেই মুখোশ পরা লোকগুলোর কথা মনে পড়লো। ভয়ে লাবণ্য ওর হাত পা জমতে শুরু করেছে। ওরা ওকে কেন আটকে রেখেছে? ওকে কি তাহলে ওরা মেরে ফেলবে? ও কি আর আব্বু আম্মু ভাইয়াকে দেখতে পাবে না? ভীষণ কান্না পাচ্ছে মেয়েটির। এরকমটা ওর সাথে এরা কেন করছে? চুপচাপ বসে চোখের জল ফেলছে সে। এই মুহূর্তে এছাড়া আর কি বা করতে পারেও? কিছুক্ষণ আগেও ফোনের কথা মনে পড়ে একটু আশার আলো দেখেছিল লাবণ্য। ভাবলো বাসায় না হলে কাব্য স্যারকে জানাতে পারবে, কিন্তু ফোনটাও তো ওর কাছে নেই। ও এরকম ভুল কিভাবে করতে পারলো? নাম্বারটা ভালোভাবে চেক না করে চলে এসেছে মেয়েটি। এখন মনে পড়ছে ওইটা কাব্য স্যার ছিলেন না, কারণ ওনার নাম্বার লাবণ্যর ফোনে ক্যাডবেরি দিয়ে সেভ করা ছিল। মেসেজ দেখে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে ফোন নাম্বার থেকে মেসেজ করেছে সেটাই লক্ষ্য করেনি সে। নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছে ওর। নিজের ভুলের মাসুল দিতে হবে এখন। না জানি কতটা সময় পার হয়ে গেছে। বাসার সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে। কাউকে তো কিছু জানিও বাসা থেকে বের হয়নি লাবণ্য। কি করে যে এত বড় বোকামি করে ফেলল সে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর নিজেকে একটু শান্ত করার চেষ্টা করলো মেয়েটি। এভাবে ভেঙে পড়লে চলবে না, যে করেই হোক এখান থেকে ওকে বাইরে বেরোতেই হবে। একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো লাবণ্য। এরপর ও কোথায় আছে সেটা বুঝতে চেষ্টা করলো সে। রুমটা চারিদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পারলো মেয়েটি। কোনোভাবে পালানোর একটা রাস্তা খুঁজে পেলেই হলো। কিন্তু কি আশ্চর্য, রুমে একটা দরজা ব্যতীত কোনো জানালা পর্যন্ত নেই। ছোটখাটো একটা রুম, তবে রুমটা বেশ গোছানো আর পরিষ্কার। বিছানার পাশের টেবিলে ফুলদানিতে সাদা গোলাপ রাখা। অনেক মিষ্টি সুবাস আসছে সেখান থেকে। ছোট্ট রুমটার পুরো জায়গাটা সুবাসে ভরে গিয়েছে। সাদা গোলাপ বরাবরই লাবণ্যর ভীষণ রকম পছন্দের। ওর কাছে সাদা মানে সরলতার প্রতীক। ফুলগুলো দেখে মনে হচ্ছে কেউ কিছুক্ষণ আগেই রেখে গেছে, কিন্তু কে রেখে গেছে আর সে জানলই বা কিভাবে সাদা গোলাপ লাবণ্যর প্রিয়? আর তাছাড়া ওকে কিডন্যাপ করে এনে ওর পছন্দের ফুলই বা কেন রাখছে? কিছুই মাথায় ঢুকছে না ওর। সবকিছুই কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। মনোযোগ দিয়ে রুমটাতে আরেকবার চোখ বুলালো মেয়েটি। এটা তো একটা হোটেলের রুম মনে হচ্ছে। তাহলে ওরা কি ওর ক্ষতি করার জন্যই এখানে নিয়ে এসেছে? না, আর ভাবতে পারছে না ও। অতিরিক্ত দুশ্চিন্তা, ভয় আর উত্তেজনায় দ্বিতীয়বারের মতন জ্ঞান হারিয়ে ফেললো লাবণ্য। স্বপ্নের মধ্যেই দেখছে মুখোশ পরা 2 জন লোক ওর হাত পা চেপে ধরে আছে, আর আরেকজন লোক একটা ছুরি দিয়ে ওর গলা কাটছে। অনেক চেষ্টা করেও এদের থেকে নিজেকে ছাড়াতে পারছে না। চিৎকার করে কাঁদছে, তারপরও মনে হচ্ছে কেউ ওর আওয়াজ শুনতে পাচ্ছে না। লাবণ্য প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে বাইরে কারো আসার শব্দ শুনতে পেল সে। দরজা খুলছে কেউ। ও এবার ভয়ে আরো জড়সড় হয়ে বসে রইল। মনের মধ্যে অজানা আতঙ্ক কাজ করছে। খট করে দরজা খুলে গেল। একজন মুখোশ পরা লোক ওকে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন ম্যাম? কি হয়েছে আপনার? এবার লাবণ্য বেশ অবাক হয়ে গেল। এরা ওকে তুলে নিয়ে এসে আটকে রেখে জিজ্ঞেস করছে ও ঠিক আছে কিনা। ওর মাথায় কিছুই ঢুকছে না। হা করে ওনার দিকে চেয়ে আছে মেয়েটি। এরপর উনি বললেন, আপনার এখানে কোনো সমস্যা নেই ম্যাম। বস আপনার খেয়াল রাখার সমস্ত ব্যবস্থা করে গেছেন। একটু পরে আপনার রাতের খাবার দিয়ে যাবে। আপনি খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন। লাবণ্য হ্যাবলার মতো শুধু দেখেই যাচ্ছে। এদের কি মাথা খারাপ হয়ে গেছে? একজনকে তুলে নিয়ে এসে এভাবে আদর যত্ন করার মানেটা কি? ভাবতে ভাবতে দেখে ওই লোক দরজা বন্ধ করে চলে গেছে।
ওর তখন মনে হলো ওনার সাথে কথা বলা উচিত ছিল, তাহলে কিছু তো অন্তত জানতে পারতো সে। ওকে কেন এখানে আটকে রেখেছে? আর তাছাড়া এই বসটাই বা কে? ওকে এভাবে রেখে ওনার কি লাভ? উনি কি ওকে ব্যবহার করে আপু বা ভাইয়ার কাছে টাকা দাবি করবেন? লাবণীর মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো প্রশ্নেরই হিসাব মেলাতে পারছে না সে। বাসায় সবাই নিশ্চয়ই ওকে এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করেছে। আম্মু চিন্তা করতে করতে তো অসুস্থ হয়ে যাবে। ও এখান থেকে তো কিছু করতেও পারছে না। কিছুক্ষণ আগে একটা মেয়ে এসে ওর খাবার দিয়ে গেছে, কিন্তু মেয়েটা একটা কথাও বলেনি। লাবণ্য অনেক কিছু জিজ্ঞেস করার পরেও বলেনি সে, শুধু খাবার রেখে চলে গেছে। তখনই দেখলো দরজার কাছে দুজন লোক পাহারাও দিচ্ছে। ও প্রথমে খাবে না ভাবলেও বুঝতে পারলো পেটে ওর ইঁদুরের বাচ্চা দৌড়াদৌড়ি শুরু করেছে। এখন না খেয়ে উপায়ও নেই। সেই সকালে নাস্তা করেছে মেয়েটি। বাধ্য হয়ে মেয়েটার রেখে যাওয়া খাবার থেকে একটুখানি খেয়ে নিল সে। এখানে কতদিন ছিল লাবণ্যর জানা নেই। মূলত বাইরের পরিবেশ দেখতে না পেয়ে সবকিছু গুলিয়ে গেছে। এভাবে একটানা বন্ধ ঘরে বন্দী হয়ে থেকে ওর অবস্থাও কাহিল হয়ে পড়েছে। এখানে ওর সব রকমের যত্ন করেছে, ওর কোনো ক্ষতি করছে না, আর সেটাই ওকে বেশি ভাবাচ্ছে। ওদিকে আব্বু আম্মু আর বাকি সবার যে কি অবস্থা, এভাবে যে আর কতদিন থাকতে হবে কে জানে। হঠাৎ দরজা খুলে একজন লোক এসে বলল, আমাদের সাথে চলুন, বস আপনাকে আপনার বাসায় পৌঁছে দিতে বলেছে। লাবণ্য ওনার কথা শুনে অবাক হয়ে গেল। তবে ও বাসায় যেতে পারবে এটাই অনেক। কাব্য স্যারকেও ভীষণ মিস করছে সে। কতদিন থেকে কথা হয় না, না জানি বেচারার কি অবস্থা। ও খুশি হয়ে ওদের সাথে যেতে লাগলো। ওরা একটা কাপড় দিয়ে লাবণ্যর চোখ বেঁধে গাড়িতে বসালো। প্রথমে ভয় পেয়েও বেশ বুঝতে পারলো এরা ওর কোনো ক্ষতি করবে না। ওকে যে জায়গা থেকে কিডন্যাপ করেছিল সেই জায়গায় নামিয়ে দিল। যাওয়ার আগে ওর ফোনটাও দিয়ে গেল। লাবণ্য উচ্ছ্বসিত হয়ে আম্মুকে ফোন করতে গিয়েও থেমে গেল। ভাবলো আম্মুকে গিয়ে সারপ্রাইজ দেবো, কিন্তু বাসায় এসে যা দেখলো তাতে মেয়েটি অবাক হয়ে গেল। বাসায় এসে লাবণ্য দেখে আম্মু ড্রয়িং রুম গোছাচ্ছে। ও তো ভেবেছিল সবাই ওর জন্য ভীষণ চিন্তা করছে। লাবণ্য কলিং বেল চাপলে আম্মু দরজা খুলে দিয়ে নিজের কাজে আবারও ব্যস্ত হয়ে পড়েছে। আম্মু ওর সাথে একটা কথা পর্যন্ত বলছে না। ও কেমন আছে, এতদিন কোথায় ছিল কিছু জানতে চাচ্ছে না। মনে হচ্ছে যেন কিছুই হয়নি। ও এখন আসবে বাসায়, এটাই স্বাভাবিক। আম্মুর ওপর অনেক অভিমান এসে জড়ো হলো লাবণ্যর। চোখ জলে টইটুম্বুর হয়ে গেল ওর। আম্মুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো মেয়েটি। আম্মু ওর দিকে তাকাচ্ছে না। চোখের পাতা বন্ধ করতে টপ করে কপাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। লাবণ্যর অভিমান ভুলে গিয়ে আম্মুকে পেছন থেকে জড়িয়ে দিল। কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি কি করেছি আম্মু? তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমার সাথে এমন কেন করছো আম্মু? আমার খুব কষ্ট হচ্ছে। আম্মু ওর কথা শুনে একবার লাবণ্যর দিকে তাকালো। এরপর কোনো কথা না বলে আবারও নিজের কাজ করতে লাগলো। লাবণ্য আম্মুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আব্বু আর ভাইয়া কোথায় আম্মু? কাউকে দেখছি না যে। আম্মু এবার লাবণ্য থেকে নিজেকে ছাড়িয়ে বেশ শান্ত গলায় বলল, আম্মু তোমার আব্বু আর ভাইয়া অফিসে গেছে। আজ তো নতুন বাসায় আসলে না তুমি? জানো না তুমি এই সময় ওনারা কোথায় থাকে? ওর কথা শুনে লাবণ্য অবাকের পর অবাক হয়ে যাচ্ছে। ওকে সবাই একটু বেশি ভালোবাসে, কিন্তু ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না জেনে কিভাবে আব্বু আর ভাইয়া অফিসে গেল। আর আম্মুই বা ওর সাথে এভাবে কেন কথা বলছে? আম্মু তো কখনো ওকে তুমি করে বলে না। কি হয়েছে আম্মুর? লাবণ্য ব্যথিত কণ্ঠে আম্মুকে জিজ্ঞেস করলো, তুমি আমার সাথে এমন করছো কেন আম্মু? বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ আমার সাথে এভাবে কথা বলো না। আমি ফিরে আসা তুমি কি খুশি হওনি? আম্মু লাবণ্যর কথার উত্তরে তাচ্ছিল্য হাসলেন। গম্ভীরতা বজায় রেখেই বললেন, তোমার সাথে তাহলে কিভাবে কথা বলতে হবে আমাদের বলে দিও। কিভাবে কথা বলতে হবে তাহলে সেভাবেই বলবো। তোমার জীবনে তো সবকিছু তোমার ইচ্ছে মতোই চলে। ইচ্ছে হলে একজনকে বিয়ে করতে চাইলে তাকে বিয়ে করবে না বলে আবার অন্য কারোর সাথে পালিয়ে যাবে। সবকিছু তো তোমার মর্জি মতোই চলবে, তাই না? আমাদের মুখে চুনকালি মাখাতে তো এতটুকু বাকি রাখলে না, তা আজ আবার ফিরে আসলে কেন? ওই ছেলে কি তোমায় তাড়িয়ে দিল নাকি? নাকি আমাদেরকে সবার সামনে ছোট করার নতুন উপায় ভেবেছ? আম্মুর কথা শুনে লাবণ্য হতবাক হয়ে তাকিয়ে আছে। এসব কি বলছে আম্মু? ও পালিয়ে গেছে মানে? কার সাথে পালিয়ে গেছে? আম্মু ওর সম্পর্কে এরকমটা কিভাবে ভাবতে পারে? আম্মু তার মেয়েকে এখনো চিনতে পারলো না, কিন্তু আম্মুর মাথায় এসব কথা আসলো কিভাবে? কষ্টের বুকটা আর ফেটে যাচ্ছে। যতটা উচ্ছ্বসিত হয়ে বাসে এসেছিল তার থেকেও হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে লাবণ্যর। আম্মুর ওপর অভিমানের পাহাড় জমে উঠল।
চোখের জল যেন আর বাধা মানছে না, অবাধে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। ও যেন দাঁড়িয়ে থাকার শক্তিও পাচ্ছে না। পুরো দুনিয়াটা এক মুহূর্তের জন্য থমকে গেছে। সবাই ওকে এতটা নিজ প্রবৃত্তির কিভাবে ভাবতে পারলো? হু হু করে কেঁদে মেঝেতে বসে পড়ল লাবণ্য। আম্মু যেন ওকে দেখেও দেখছে না, ওকে ওভাবে কাঁদতে দেখেও একটু এগিয়ে আসলো না। লাবণ্যকে ড্রয়িং রুমে রেখেই আম্মু নিজের রুমে চলে গেলেন। মেয়েটি শুধু অসহায় দৃষ্টিতে আম্মুর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। যে আম্মু ওর সামান্য চোখের পানি সহ্য করতে পারে না, সে আম্মুকে না ওর কান্না এভাবে অগ্রাহ্য করে চলে গেল। ওভাবেই কিছুক্ষণ পরে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল লাবণ্য। বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদতে লাগলো। মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না, চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। ওর এই নীরব কান্নার কষ্ট কেউ বুঝতে পারল না। কাঁদতে কাঁদতেও সেখানেই ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙলো, দেয়াল ঘড়িতে লাবণ্য দেখে বিকেল প্রায় 4টের কাটা ছুঁইছি। আড়মোড়া ভেঙে উঠে বসতেই ঘুমানোর আগের কথা মনে পড়ল। মুহূর্তের মধ্যেই মনটা আবারও বিষিয়ে উঠল ওর। অতিরিক্ত কান্নার ফলে মাথাটাও ভীষণ যন্ত্রণা করছে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল মেয়েটি। ফ্রেশ হয়ে এসে আম্মুর কাছে গেল। আম্মু নিজের রুমে শুয়ে আছে। লাবণ্য গিয়ে আম্মুর পাশে শুয়ে আম্মুকে জড়িয়ে দিল। আম্মু বিরক্ত হয়ে ওকে ছাড়িয়ে দিলেন। বেশ রুক্ষ স্বরে বললেন, ডাইনিংয়ে খাবার রাখা আছে, খেয়ে আমাকে উদ্ধার করো। আর এখন এখান থেকে চলে যাও, আমি এই সময় একা থাকতে চাই। আম্মুর কথা শুনে লাবণ্যর কোমল হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আম্মুকে ওর বড্ড অচেনা লাগছে। কাঁদতে কাঁদতে আবারও নিজের রুমে ফিরে এলো। বিছানায় শুয়ে হাউমাউ করে কাঁদছে। কেউ সান্ত্বনা দিতেও আসছে না আজকে। বিকেলে আব্বু আর ভাইয়া অফিস থেকে এসেছে বুঝতে পেরেই লাবণ্য দৌড়ে রুম থেকে বেরোলো। কিন্তু ভাইয়া আর আব্বু দুজনেই ওকে এড়িয়ে চলছে। ওর কোনো কথার উত্তর দিচ্ছে না। ব্যর্থ হয়ে চেষ্টা করায় ছেড়ে দিল সে। রুমে এসে শব্দ করে দরজা বন্ধ করে দিল লাবণ্য। কিছু একটা মনে পড়তেই ও ক্যালেন্ডারের তারিখটা দেখলো। আজকে রবিবার, ওদের বিয়ের কথা ছিল শুক্রবারে। তার মানে ইতিমধ্যেই 6 দিন কেটে গেছে। আর ও কিছুই বুঝতেই পারলো না। কাব্যস্বরও কি ওকে তাহলে সবার মতোই ভুল ভাবছে? হয়তো ভাবছে, নাহলে একটাবার ওর খোঁজও নিল না। ভীষণ কষ্ট হচ্ছে লাবণ্যর। কান্নারা সব দলা পাকিয়ে আসে। বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করলো সে। রাতে ওর শরীর কাঁপিয়ে জ্বর চলে এলো। চোখ মেলে তাকাতেও পারছে না। রুমের লাইট আজকে জ্বালানো হয়নি। বুঝতেই পারছে না কত রাত হয়েছে। আম্মুকে ডাকার মতন শক্তি নেই লাবণ্যর। মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। সারাদিন কিছু না খাওয়ায় শরীর ভীষণ দুর্বল লাগছে ওর। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শরীরের তাপ ক্রমশ বেড়েই চলছে। একটা কম্বল গায়ে দিয়ে কিছুই হচ্ছে না। ঠান্ডায় মনে হচ্ছে বরফের মতন জমে যাচ্ছে ও। লাবণ্যর মনে হলো ও এখনই মারা যাবে। আর কষ্ট সহ্য করতে পারছে না। আর কষ্ট সহ্য করার মতন ক্ষমতা ওর মধ্যে বাকি নেই। সব কিছুই কেমন ধোঁয়াশা লাগছে। একটা ঘটনা ওর জীবনটাকে কিভাবে এলোমেলো করে দিল। অনেকক্ষণ ছটফট করে কাটিয়ে দিল মেয়েটি। এরপর মনে হলো মরে যাওয়ার আগে আব্বু, আম্মু আর ভাইয়াকে শেষবারের মতো একটু দেখতে হবে। অনেক কষ্টে শোয়া থেকে উঠে বসলো। মাথাটা যন্ত্রণায় ঝিমঝিম করছে। বুকে সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালো। মনে হলো পুরো শরীর দুলে উঠল। চারপাশে সবকিছুই সমানতালে ঘুরছে। এলোমেলো পায়ে দরজা দিয়ে এগিয়ে গেল লাবণ্য। অন্ধকার হাতড়ে দরজা ছিটকিনি খুলে দরজা আঁকড়ে কিছুক্ষণ দাঁড়ালো। সামনে এগোনোর শক্তিটুকু পর্যন্ত পাচ্ছে না সে। এরপর দেওয়াল ধরে এলোমেলো পায়ে 1 পা 2 পা করে সামনে এগোলো। অনেক চেষ্টা করে আম্মুদের রুমের সামনে এসে দাঁড়ালো লাবণ্য। আম্মু বলে ডাকার অনেক চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না ওর। তাই দুর্বল হাতে দরজা ধাক্কাতে শুরু করলো। দাঁড়িয়ে থাকতেও শরীরের সবটুকু শক্তি ফুরিয়ে গেল। ও আর পারল না। চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে। চোখ খুলে রাখতে পারছে না। ধীরে ধীরে শরীর অসাড় হয়ে এলো লাবণ্যর। লুটিয়ে পড়লো মেঝেতে। অচেতন হওয়ার আগে শুধুমাত্র দরজা খোলার শব্দ শুনতে পেল সে। পরের দিন জ্ঞান ফেরার পর লাবণ্য দেখলো ও আব্বু আম্মু রুমে শুয়ে আছে। ওর মাথার কাছে আম্মু বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এইটুকু আদরে মনটা প্রশান্তিতে ভরে উঠল মেয়েটির। শরীরের তাপমাত্রা অনেকটাই কমে গেছে, তবে এখনো নিজেকে ভীষণ দুর্বল লাগছে ওর। লাবণ্যকে চোখ খুলতে দেখে আম্মু কপালে আলতো করে একটা চুমু খেলো। আম্মু যে ওর জন্য কান্নাকাটি করেছে সেটা ভালোভাবেই বুঝতে পারছে ও। দুশ্চিন্তা আর রাত জাগার ফলে ওনার চোখ মুখ খুলে গেছে। মেয়েটি চোখ বন্ধ করে আম্মুকে ভালোবাসার গভীরতা অনুভব করলো। কালকে সব অভিমান বরফের মতন গলে গেল ওর। আম্মু লাবণ্যকে রেখে একটু বাইরে চলে গেল। ও পুনরায় চোখ বন্ধ করে শুয়ে রইল। একটু পর হাতে করে খাবারের প্লেট নিয়ে আম্মু রুমে ঢুকলো। ও লাবণ্যকে বালিশে আধশোয়া করে বসিয়ে বলল, খাবারটি খেয়ে নাও তো, ওষুধ খেতে হবে তোমায়। লাবণ্য দুর্বল কণ্ঠে আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু
আমি এখানে আসলাম কিভাবে? আর আমি তো মারা যাচ্ছিলাম, তাহলে এখনো বেঁচে আছি কিভাবে? আম্মু ওর দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, এখন কোনো কথা নয়, আগে চুপচাপ খেয়ে নাও, তারপর সব কথা হবে। লাবণ্য বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সায় দিল। আম্মু ওকে তুলে খাওয়াচ্ছে, ও বিনা বাক্যে চুপচাপ খেয়ে নিচ্ছে। খাওয়া শেষ করে আম্মু প্লেট রাখতে চলে গেল। তখনই ভাইয়া লাবণ্যর ওষুধ নিয়ে রুমে ঢুকলো। ওর কপালে হাত দিয়ে জ্বর চেক করে ওকে সকালের ওষুধ খাইয়ে দিল। লাবণ্য ওষুধ খেয়ে ভাইয়ার দিকে তাকালো। ভাইয়া চলে যেতে নিলেই ও ওর হাত ধরে টেনে ধরলো। ছলছল চোখে ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া ওর পাশে বসে বলল, এমন শরীরে কেমন লাগছে বুড়ি? একটু কি বেটার লাগছে? লাবণ্য মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিল। এরপর ভাইয়া আগের থেকেও শান্ত কণ্ঠে বলল, এখন কি তুই কথা বলতে পারবি? আমাদের তোর থেকে অনেক কিছু জানার আছে, এখন হয়তো সঠিক সময় না, তারপরেও ভীষণ জরুরি জানতে হবে। লাবণ্যরও সবকিছুতে কেমন যেন গন্ডগোল লাগছে। কোথাও যে কেউ এসব ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে, বারবার এটাই মাথায় আসছে ওর। সবাইকে সবটা জানাতে না পেরে ওরও শান্তি হচ্ছিল না। ও ভাইয়াকে বলল, আমি এখন পারবো কথা বলতে, আমারও তোমাদের অনেক কিছু জানানোর আছে। ওর কথা শুনে ভাইয়া আম্মু আর আব্বুকেও ডেকে নিয়ে আসলো। ভাইয়া অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে বলল, তুই তো নিজেই তোর কাব্য স্যারকে বিয়ে করতে চেয়েছিলি, তাই আমরা সবাই রাজি হয়ে গিয়েছিলাম। তাহলে এবার অন্য কারোর সাথে পালিয়ে কেন গেলি? আমাদের তো আগেই সবকিছু বলতে পারতি। ভাইয়ার কথা শুনে লাবণ্য পুরো তাজ্জব বনে গেল। এসব কি বলছে ভাইয়া? সবাই কেন এটা ভাবছে যে ও কারোর সাথে পালিয়ে গেছে? ভাবতে ওর ভেতরে কান্নারা যেন হুমড়ি খেয়ে বের হলো। কাঁদতে গিয়েও অনেক চেষ্টা করে নিজেকে শান্ত করলো মেয়েটি। এখন ভেঙে পড়লে চলবে না, এসব ভুল বোঝাবুঝির আজকে অবসান করতে হবে। ও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া, তোমরা সবাই আমাকে ভুল বুঝতেছো, আমি কারোর সাথে পালিয়ে যাইনি। আমাকে তো... ভাইয়া ওকে থামিয়ে দিয়ে বলল, তাহলে এসব কি? বলে ও ওর ফোন থেকে একটা মেসেজ বের করে লাবণ্যকে পড়তে দিল। ও মেসেজ পড়ে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে মেসেজটা ওর নাম্বার থেকে দেওয়া এইটা দেখে। এটা কি করে সম্ভব? ও তো ভাইয়াকে কোনো মেসেজ দেয়নি, তাহলে এই মেসেজ আসলো কিভাবে? মেসেজটা ছিল এমন, আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছিলাম, আসলে আম্মু কাব্য স্যারকে বিয়ে করতে চায় না। ওই খাটাস মার্কা ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। আমি তো শুধু আমার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমার প্রতিশোধ পূরণ হবে ওকে বিয়ে না করে। আমি অন্য একজনকে ভালোবাসি, তার সাথেই আমি পালিয়ে এসেছি। আমাকে খোঁজার কোনো রকম চেষ্টাও করো না। বিয়ের তারিখে 2 দিন পর আমি নিজে থেকেই চলে আসব। মেসেজ পড়ে লাবণ্য মাথায় হাত দিয়ে বসে রইল। এমন সময় ভাইয়া আব্বু আর আম্মুর ফোনও দেখালো। সেখানেও সেই মেসেজ পাঠিয়েছে লাবণ্য নাম্বার থেকে। ও আম্মুকে বলল ওর ফোনটা নিয়ে আসতে। ফোনের মেসেজ অপশন দেখে ও পুরো দস্তুর থমকে গেছে। এটা কি করে সম্ভব? ওকে দেওয়া আননোন নাম্বারের মেসেজটাও উধাও হয়ে গেছে, আর তার বদলে ওর ফোন থেকে আব্বু আম্মু ভাইয়া কাব্য স্যারকে এমনকি ওনার বাবা মাকেও সেই মেসেজ পাঠিয়েছে। লাবণ্য অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। ওকে চুপ করে থাকতে দেখে আম্মু বলল, আমি জানি না তুই কিছু করেছিস কিনা, তবে ডক্টর বলল ঠিকভাবে খাওয়া দাওয়া না করেই তোর শরীর ভীষণ দুর্বল, আর তুই অতিরিক্ত দুশ্চিন্তা করছিস, যার ফলে মাথায় চাপ পড়ে গেছিল, আর অতিরিক্ত কান্নার কারণে এতটা অসুস্থ হয়েছিস। ডক্টর কাল তোকে ঘুমে ইনজেকশন দিয়ে গেছে। ডক্টরের বলা কথাই আমার খটকা লেগেছে। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে, নইলে তুই এতটা ভেঙে পড়তি না। তুই আমাদের কি বলতে চাস একটু খুলে বল তো শোনা। এরপর লাবণ্য শুরু থেকে শেষ অবধি সবকিছু খুলে বলল। আম্মু ওর কথা শুনে কান্না করছে। ও এসে লাবণ্যকে বুকের সাথে জড়িয়ে ধরলো। কান্না ভেজা কণ্ঠে বলল, আমি ভুল বুঝে কাল তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি সোনা। কি করব বল? তোর নাম্বার থেকে মেসেজ করেছে, বিশ্বাস না করেও তো উপায় ছিল না। কাব্যর ফ্যামিলির লোকজনও কটূক্তি করে গেছেন, প্রতিবেশীরাও কোনোভাবেই ছাড় দেয়নি। রাগের মাথায় তোর সাথে এমনটা করেছি। লাবণ্য আম্মুর হাত চেপে ধরে আলতো করে কোলে মাথা রাখলো। এই জায়গাটা যেন পুরো পরম নিশ্চিন্তের। সকল কষ্ট যেন নিমেষেই হারিয়ে গেল ওর। সুখের আবেশে চোখ বন্ধ করে নিল মেয়েটি। লাবণ্যের কথা শুনে ভাইয়া আর আব্বু ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। এরপর ভাইয়া লাবণ্যের দিকে তাকিয়ে বললেন, তার মানে যে তোকে কিডন্যাপ করেছিল সে তোর ফোন থেকে আমাদেরকে মেসেজ পাঠিয়েছিল, আর যে মেসেজ দেখে তুই ছুটে গিয়েছিলি সেটাও ডিলিট করে দিয়েছে, কিন্তু তোর কোনো ক্ষতি করলো না।
আবার ছেড়েও দিল। তাহলে তোকে কিডন্যাপ কেন করেছিল সেটাই ভাববার বিষয়। ভাইয়ার কথার প্রত্যুত্তরে আম্মু অত্যন্ত মলিন কণ্ঠে বলল, ক্ষতির আর কি বাকি রাখলো শুনি? মেয়েটাকে আমরা ভুল বুঝলাম, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ভুল বুঝলো, ওর বিয়েটাও আটকে গেল। এর থেকে বড় ক্ষতি আর কি হতে পারে? আম্মুর কথা শুনে লাবণ্যর মাথায়ও এবার এই কথাটা আসলো। আসলে তো ও তো এভাবে ভেবে দেখেনি। কিছুক্ষণ ভেবে আব্বু ভাইয়াকে বললেন, তোমার মা একদম ঠিক কথাই বলেছে। যে লাবণ্যকে কিডন্যাপ করেছিল তার আসল উদ্দেশ্য হলো লাবণ্যকে সবার কাছে খারাপ প্রমাণ করে ওর বিয়েটা ভেঙে দেওয়া। সেটা তো আমিও বুঝলাম আব্বু, কিন্তু এখন আমরা কি করব? আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই। থানায় জিডি করে আসব। এই মেসেজ দেখলে তো আমাদের মতো পুলিশও লাবণ্যকে ভুল বুঝবে। থানা পুলিশ করার দরকার নেই, অযথা মেয়েটার আবার হয়রানি হবে। তুমি কাব্যর বাবা মাকে ফোন করে একবার লাবণ্যর ফিরে আসার কথাটা বলো। ওনাদের বুঝিয়ে বললে ওনারা ঠিক বুঝতে পারবেন। হ্যাঁ, ওনাদের জানানোটা তো দরকার। ভাইয়া ওর ফোন থেকে কাব্য স্যারের বাবার নাম্বারে ডায়াল করলো। একবার রিং হয়ে কেটে গেল। দ্বিতীয়বার উনি ফোনটা রিসিভ করলেন। ভাইয়া কলটা স্পিকারে দিয়ে আব্বুকে কথা বলতে দিলেন। আব্বু ওনাকে বললেন, বিআই সাহেব, আমাদের মেয়েটা ফিরে এসেছে। সামান্য একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি আপনাকে সব বুঝিয়ে বলবো। তা নতুন করে বিয়ের তারিখটা কবে ঠিক করতে চাচ্ছেন? আব্বুর কথা শুনে ওপাশ থেকে কোনো উত্তর এলো না। কিছুক্ষণ পর কাব্য স্যারের বাবা বললেন, দেখুন, এই বিয়েটা আর সম্ভব না, তাই নতুন করে বিয়ের তারিখ ঠিক করা কোনো প্রশ্নই আসে না। আপনি এসব কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। না বোঝার মতো তো কিছু বলি নাই। আপনার মেয়ে 5-6 দিন একটা ছেলের সাথে কাটিয়ে এসেছে, এখন সেই মেয়েকে আমাদের ছেলের ঘরে তুলতে যাচ্ছেন? আমি থাকতে এটা কোনোদিনও সম্ভব না। বসেই খট করে উনি কলটা কেটে দিলেন। ওনার কথা শুনে লাবণ্য 2 হাত দিয়ে কান চেপে ধরল। এসব কথা শোনার আগে ওর মৃত্যু হলে ভালো ছিল। চোখ দিয়ে অঝোরধারায় পানি ঝরছে। আম্মু ওকে সামলানোর চেষ্টা করছেন। আব্বু ভাইয়াকে ফোনটা দিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন। কাপা কাপা কণ্ঠে বললেন, সব শেষ হয়ে গেল। যেটুকু আশার আলো দেখেছিলাম সবটা নিভে গেল। এখন আমার মেয়েটার কি হবে? ভাইয়া উঠে আব্বুর একটা হাত ধরে ভরসা দেওয়ার চেষ্টা করছে। এরপর শান্ত কণ্ঠে বলল, কিছু শেষ হয়ে যায়নি বাবা। আমার বোন কি কোনো ফেলনা জিনিস নাকি? ওনারা বিয়ে ক্যান্সেল করেছে তো কি হয়েছে? দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? আর তাছাড়া এইসব বিয়ে নিয়ে চিন্তা করো না। লাবণ্য পড়াশোনায় মন দেবে, নিজেকে ব্যস্ত রাখলে এইসব কিছু আর মনে পড়বে না। আর কে কি বলল তা নিয়ে আমাদের মাথা ঘামালে চলবে না। সবার সব কথা কানে তোলার দরকার নেই। ভাইয়ার কথা শুনে লাবণ্য নিশ্চুপ হয়ে গেল। আব্বুর অবস্থা এমনিতেই অনেক খারাপ। ও ভেঙে পড়লে আব্বু আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তাই যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে মেয়েটি। ভিতরে ভিতরে কষ্টেরা ওর আকাশ ছাপিয়ে যাচ্ছে। কত স্বপ্ন দেখেছিল, এক নিমেষে সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল। চোখের জল আটকানোর বৃথা চেষ্টা করছে সে। বিচ্ছেদ এত কষ্টের হয় কেন? এই কয়েকদিনে মনে হচ্ছে কত বছর থেকে কাব্য স্যারের সাথে কথা হয় না। কতদিন হয়ে গেল কাব্য স্যারকে দেখে না। ওনার সে মিষ্টি কণ্ঠস্বর শুনতে পায় না। থাকতে না পেরে এবার হু হু করে কেঁদে উঠল লাবণ্য। ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা আম্মু খুঁজে পেল না বোধহয়। সেই জন্যই শুধু মাতৃত্বের আলিঙ্গনে কষ্টগুলোর ওপর একটু শীতলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। বিকেলে আম্মু একটু বাইরে হাঁটাহাঁটি করতে বলল। লাবণ্যর যেতে একদমই ইচ্ছে করছে না। আম্মু ওকে জোর করে তুলে বাইরে নিয়ে আসলো। প্রকৃতির কাছে থাকলে মনটা হয়তো ভালো লাগবে। লাবণ্য আম্মুর একটা হাত জড়িয়ে ধরে ধীরে ধীরে হাঁটছে। কিছুক্ষণ পরে কিছু মহিলার দেখা মিলল। সবাই তাচ্ছিলের দৃষ্টিতে দেখছিলেন মেয়েটিকে। কেউ কেউ তো কটাক্ষ করে মুখের ওপর কিছু কথা শুনিয়েও দিলেন। মন ভালো হওয়ার পরিবর্তে সবার বিষাক্ত কথার তীরে আরো ক্ষতবিক্ষত হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে বাসায় ছুটে আসলো লাবণ্য। বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে সে। আম্মু অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন। হয়তো ভাবছেন ওকে বাইরে না নিয়ে গেলে এরকমটা হতো না। কাব্য স্যার এই পর্যন্ত একটাবারও ফোন করলে না। এতদিন ফোন বন্ধ থাকলেও আজ তো খোলাই আছে। ভেবেছিল মেয়েটি একবার ফোন দিয়ে হয়তো খোঁজ নেবেন, কিন্তু সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। লাবণ্যের ভাবনাকে উনি মিথ্যা প্রমাণ করলেন। রাতের বেলা আম্মু লাবণ্যের সাথে ওর রুমে ঘুমালেন। আম্মুকে আর দুশ্চিন্তায় রাখতে চায় না বলে ঘুমের ভান করে পড়ে রইল।
আম্মু লাবণ্যের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজেও ঘুমিয়ে পড়লেন। আম্মু ঘুমানোর পরেই চোখ খুলল মেয়েটি। নিজেকে ভীষণ নিঃসঙ্গ লাগছে ওর। ওর জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল কেন? ও তো কখনো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে ওর জীবনের এত বড় সর্বনাশ কেউ কেন করলো? ওর গোছানো জীবনটা কিভাবে এলোমেলো করে দিল? সবাই যখন রাত্রিবেলা পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, লাবণ্য তখন ওর জীবনের হিসাব মেলাতে ব্যস্ত। রাত জেগে নিজের কষ্টগুলোর কিনারা খোঁজার বৃথা চেষ্টা করছে সে। রাতের অন্ধকারে কষ্টগুলো যখন দ্বিগুণ হয়ে ধরা দেয়, চারপাশে সবকিছু যেন ওর প্রতিকূলে চলে যাচ্ছে। লোকের বিদ্রুপ দৃষ্টি আর কৌতুক্তির আঘাতে বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না মেয়েটি। ব্যক্তিগত কষ্টগুলো বুকে নিয়ে ঘুম কাতুরে মেয়েটা নির্ঘুমে একটা রাত কাটিয়ে দিল অনায়াসেই।